বিয়ের একদিন আগেই মুন জানতে পারলো তার হবু বর একজন মাফিয়া। এত বড় ধোঁকা খাবে তা মন ভাবেনি। আজ বিয়ের কিছু কেনাকাটা করার জন্য তার মা জোর করে তার কাজিন আরিফার সাথে শপিং মলে পাঠিয়েছে। সব কেনাকাটা শেষ করে রিক্সা করে বাড়ি যাওয়ার সময় এমন কিছু দেখে মন যেন চোখের পলক ফেলতেই ভুলে গেল। মুনকে এক দৃষ্টিতে আরিফার পাশে তাকিয়ে থাকতে দেখে সেও মুনের নজর অনুসরণ করে ওই দিকেই তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। আহান ভাইয়া বলে বিড়বিড় করে উঠল আরিফা। মুন আপু, এটা আহান ভাইয়া না? আরিফা কোনো মতে মনকে জিজ্ঞাসা করলো। মন যেন কথার খেই হারিয়ে ফেলেছে। আরিফা আবারও বলে উঠল, এই মেয়েটাকে আর হাত ধরাধরি করে এমন হোটেল থেকেই কেনই বা বের হচ্ছে? এটা বলতে বলতেই আরিফা রিক্সাওয়ালা মামাকে হাত দিয়ে ইশারা করলো রিক্সাটা থামানোর জন্য। রিক্সা থামার পরে আরিফা খুব দ্রুত নেমে পড়লো রিক্সা থেকে। মুনকে উদ্দেশ্য করে ডাক দিতেই মুনের হুঁশ ফিরল। সেও দ্রুত রিক্সা থেকে নেমে পড়ল। মুন আহানের সামনে গিয়ে দাঁড়াতেই আহান সাথে সাথেই ভূত দেখার মতো চমকে উঠল আর কোনো মতে বলল, মুন, তুমি এখানে কেন? রঙ্গলীলা করতে কি শুধু আপনারাই পারেন? আমরা কি আসতে পারি না? মন ভেতরে ভেতরে কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু ওপরে কাউকে এটা দেখাতে চাচ্ছে না। মন, তুমি ভুল বুঝছো। দেখো, রিয়া আমার জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কেমন জাস্ট ফ্রেন্ড তা তো বুঝতেই পারছি। মন আহান আর রিয়ার হাত ধরার দিকে তাকিয়েই বলল। আহান তা দেখে রিয়ার হাতটা ছেড়ে দিল। ভুলে যান, এই বিয়ে আর হবে না। মন, মন, বোঝার চেষ্টা করো। আমি তোমায় ভালোবাসি। এই বিয়েটা ভেঙে দিও না। যে ছেলে বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ের আগের দিন অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে হোটেল থেকে বের হতে পারে, সেই ছেলের আর কি গ্যারান্টি? আর আমি আপনার সাথে এত কথা বলছি কি জন্য? আমি এখনই বাসায় গিয়ে আপনার এই ভালো মুখোশটা টেনে ছিঁড়ে এই মুখোশটাকে আমি দেখিয়ে দিব। এই বলে মন বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই আহান মনের ওড়নার এক কোণার অংশ টেনে ধরল। মন পেছনে ফিরেই দেখলো আহান তার ওড়নার অংশটা টেনে ধরে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আহানকে দেখতে অসভ্যের চরম পর্যায়ে মনে হচ্ছে। এখন যদি এখান থেকে আর ফিরতেই না পারো, তাহলে কিভাবে বলবে তুমি আমার মুখোশের কথা? আর বললেও তোমার কথার প্রমাণ ছাড়া কিভাবে বিশ্বাস করবে সবাই? আহান মনের চারিদিকে ঘুরতে ঘুরতে বলে উঠল কথাগুলো। মানে? মন কোনো মতেই বলে উঠল, মানে সিম্পল, তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। পরিবারের দিকে তাকিয়েই রাজি হয়েছিলে, এটা তো সবাই জানে। তাহলে এখন মনে করবে তুমি এই বিয়ে না করার জন্য এমন করছো? মন মনে মনে ভাবলো, তাই তো। কেন যে আগ বাড়িয়ে এখানে আসতে গেল? চুপে চুপে মোবাইলে ছবি তুলে নিয়ে পরিবারকে দেখালেই হতো। মুনের এখন নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে হচ্ছে। মুনের ভাবনার মাঝেই আহান আবারও বলে উঠল, হোটেলে আসছি যখন হবু বউয়ের সাথেও একটু টাইমটা স্পেন্ড করি, কি বলো? আর এই মুখটা বন্ধ রাখার ব্যবস্থা তো আমিই করব। আহান আরিফার দিকে তাকিয়ে কথাটা বলে উঠল। আরিফা তা দেখেই আহানের দিকে রাগী ভাবে এগিয়ে এসে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, কি করতে পারবেন আপনি? মন আপুকে ছেড়ে দেন, না হলে কিন্তু পরিবারের সবাইকে আমি বলবো আপনার কথা। মন আপুর কথা বিশ্বাস না করলেও আমার কথা কিন্তু বিশ্বাস করবে। আরিফার কথায় আহান বাঁকা হেসে রিয়াকে কিছু একটা ইশারা করতেই রিয়া হ্যাঁ বোধক মাথা নাড়াড়ে। আরিফার সামনে গিয়ে মোবাইলে কিছু একটা দেখাতেই আরিফা রাগী চোখে আহানের দিকে তাকাতেই আহান বাঁকা হেসে উঠে বলল, তুমি বাসায় গিয়ে মুখ খুললে এইদিকে তোমার ভালোবাসাকে চিরতরে হারাবে। এখনো কি পরিবারকে গিয়ে বলবে আরিফা? আরিফা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। এইদিকে মুন আপুর ভবিষ্যৎ আর অন্যদিকে তার ভালোবাসা। তার মানে কি আহান সত্যি খারাপ? পরিবারের সামনে ভালোর মুখোশ পরে থাকে? আরিফার এখন ভয় লাগছে রিহানের জন্য। এইদিকে পরিবারকে বললে সত্যি কি আহান ভাইয়া রিহানকে মেরে দিবে? আরিফা কি করবে মাথায় আসছে না। মনের গাটা রি রি করে উঠল আহানের এমন কথায়। আরিফা ভীতু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মনের দিকে।
সে এখন কি করবে বুঝতে পারছে না। পাশেই কয়েকজন হোটেলের মানুষ তাকিয়ে দেখে রইল, কিন্তু কেউই সামনে এগিয়ে আসছে না। আহানকে তারা কি এত ভয় পায়? আহানও এখানে কাউকে ভয় পাচ্ছে না। তার মানে কি আহান? আরিফা ভাবনাতেই এমন কিছু আসতেই সে জড়সড় হয়ে কাঁপতে লাগলো। তার এখন মুনাফুর জন্য অনেক আফসোস হচ্ছে। সে কেন আগ বাড়িয়ে আসতে গেল এখানে? মন রাগী চোখে আহানের দিকে তাকালো। যদিও সে ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে, তবু ওপরে ভয়টা দেখালে চলবে না। তার যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মন এমনিও এই বিয়েতে রাজি ছিল না। তার ভিন্ন দেশে পড়ার ইচ্ছে ছিল ভীষণ, তবুও পরিবারের জোরাজোরিতে সে রাজি হয়েছিল। তার উপরে আজকে এমন একটা ঘটনা দেখে এই বিয়ে সে কিছুতেই করবে না। কি বেবি, নিব নাকি রুম? আবার আমাদের জন্য? আহান বিশ্রীভাবে হেসে বলল, আপনাকে যতটুকু ভেবেছি তার চেয়ে বেশি অসভ্য আপনি। কাপুরুষ, আমার পথ ছাড়ুন, না হলে কিন্তু খারাপ হবে। হবু বউ বলে ছেড়ে দিলাম আজকে। বিয়ের আগে খারাপ হতে চাই না, না হলে আমাকে কাপুরুষ ডাকার ফল দেখিয়ে দিতাম। এর ফল বিয়ের পর প্রতি পদে পদে পাবে। তোমার এই অহংকার দেখিয়ে দিব আর মাত্র 2 দিন পর। আহান পথ ছেড়েই দিল। মন দ্রুত আরিফার হাত ধরে ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আহান বলে উঠল, বাসায় মুখ খুললেই খবর আছে। তোমার মেসেঞ্জারে সারপ্রাইজ হিসেবে পাঠিয়েছি একটা। বাসায় বললে ওই ফলটাই তুমি পাবে। মন না শোনার ভান করে রিকশায় উঠে গেল। রিকশায় উঠতেই মনের মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। মন মোবাইলের চোখ সামনে ধরতেই আহানের পাঠানো ছবিগুলো দেখে কেঁপে উঠল। পাশ থেকে আরিফা উকি দিয়ে দেখতেই সেও ভয়ার্ত চোখে মুনের দিকে তাকালো। আহানের ছবিগুলো ছিল মূলত কোনো একটা মানুষকে খুন করার। মানুষ এতটাও নৃশংস হতে পারে? শেষ পর্যন্ত এমন একটা মানুষের খপ্পরে পড়ল মন। মোনাপু, কি করবে এখন? পরশুদিন তোমার এই অসভ্যটার সাথে বিয়ে। বাবা চাচা এদেরকে কি বলবে? এত খারাপ মানুষের সাথে কিভাবে সংসার করবে? আর যাই হোক, এমন মানুষকে তো জীবনে বিয়ে করব না আমি, মন শক্ত কণ্ঠেই বলল। কিন্তু ওই ছবিগুলোর মতো কিছু করলে? আপু, আমার ভীষণ ভয় করছে। ওরা রিহানের খোঁজও পেয়ে গেছে। আচ্ছা, তোকে তখন ওই মেয়েটার মোবাইলে কি এমন দেখিয়েছিল যে তুই এতটা ভয় পেলি? আমার বফ রিয়ান ওর ওপরে টার্গেট করে রেখেছিল। কেউ একজন রিহানকে ফলো করছিল। যখন দেখেছিল রিহান তখন বাইকের জ্যামে ছিল। আরিফা ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলে উঠল, চিন্তা করিস না, আমি আছি। আপু, আমার তোমার জন্য ভীষণ ভয় করছে। আহান ভাইয়া ভালো মানুষের আড়ালে এই মুখোশটা তো আমাদের পরিবারের কেউই জানে না। উনি একজন মাফিয়া, এটা তো কেউই জানে না। সবাই জানে উনি অনেক ভালো এবং ভদ্র ছেলে। মন আরিফার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে বুঝতে পারছে না। কালকের দিন বাদে পরশুদিন তার বিয়ের জন্য বাবা চাচারা সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছে। পরিবারের বড় মেয়ে বলে কথা, সেও সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিল। আহানকে তার পছন্দ না, তবুও মনে করেছিল মানিয়ে নিবে। কিন্তু আজ এমন একটা ঘটনা দেখে কেমন করে সে বিয়ে করবে? বাবা চাচারাও প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করবে না। রুম বন্ধ করে বসে আছে মন। সে বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত তার। কাল বিয়ে, বাসায় সব আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। মা বাবা কাউকে সে এক মুহূর্তের জন্যেও একা পাচ্ছে না। সবাই ব্যস্ত বিয়ে নিয়ে। মনের শুধু এখন একটাই ভাবনা, যেমন করেই হোক এই বিয়ে ভাঙতে হবে। কিন্তু ভাঙবে কিভাবে মাথায় আসছে না। আস্তে আস্তে বাড়িটা রঙিন হয়ে বিয়ে বাড়িতে পরিণত হচ্ছে। তাকে যা করার এর ভেতরেই করতে হবে। তখন সব কেনাকাটা শেষে রিক্সা থেকে নেমে বাড়ি এসে দেখলো সম্পূর্ণ বাড়ি ভরপুর। দূরের সব আত্মীয়রা এসে গেছে বিয়ের জন্য। এক মুহূর্তের জন্যেও মাকে একা পাচ্ছে না সে। বাবাকে তো দেখেইনি এখনো, হয়তো বাইরের সব কাজের দেখাশোনা করছে। আরিফা তো ভয়ে তটস্থ হয়ে আছে। মন উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে।
অন্তত সবাইকে যেমন করেই হোক বোঝাতে হবে। মুন রুমের দরজা খুলেই আশেপাশে উকি দিতেই কেউ একজন তার পাশ দিয়ে হুড়মুড় করে তার রুমে ঢুকে গেল। মুন রুমে ঢুকে আশেপাশে দেখতেই আহান এসে তার পাশ দিয়েই দরজাটা আটকে দিল। মুন ভূত দেখার মতো করে চমকে চোখটা বড় বড় করে বলে উঠল, আপনি? হ্যাঁ বেবি, আমি। কেন, আসতে পারি না নাকি? দেখুন, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। বেরিয়ে যান রুম থেকে। বাসায় ঢুকতে পেরেছেন, এটাই অনেক। আর কিছুক্ষণ পর আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সবাই। আপনার মুখোশ আমি খুলে ফেলবো। আচ্ছা, তাই নাকি? তো প্রমাণ কি? প্রমাণ আপনার পাঠানো মেসেজগুলো। আহান তো শুনেই উচ্চস্বরে হেসে উঠল। ওই ছবিগুলোতে কোথাও আমাকে দেখা যাচ্ছে? শুধু একটা মানুষের খুন করা দেহ দেখা যাচ্ছে। তাহলে বিশ্বাস করবে কিভাবে? পারলে করাও। আপনার আইডি থেকে এসেছে, এটাই প্রমাণ। সবাই ভাববে হয়তোবা আমি মজা করে পাঠিয়েছি। মুন আহানের কথা শুনেই ওর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করতেই আহান চোখ টিপে বিশ্রী একটা হাসি দিল। এখন এত নাটক না করে চুপচাপ বিয়েটা করো, না হলে কিন্তু পরে তোমারই ক্ষতি। করবো না আপনাকে বিয়ে। কি করবেন আপনি? এই বাসায় এখন অনেক মেহমান আছে। একটা ছেলে একটা মেয়ের বিয়ের আগের রাতটা এক রুমেই কাটিয়েছে, তারপর আর বিয়ে করেনি। এর পরেরটা তুমিই ভাবো। আপনি এখনই বেরিয়ে যান এই রুম থেকে, না হলে আমি কিন্তু এখন চিৎকার করব। আহ বেবি, এত অধৈর্য হলে চলে? তোমার আর তোমার পরিবারের সম্মান আমি চাইলে এক্ষুনি ধূলিসাৎ করে দিতে পারি আজকের রাতটা এই রুমে কাটিয়েই। এরপর তো তোমাকে আমার আর লাগবেই না, কারণ তখন আমার কাজটা শেষ। কিন্তু আমি তোমাকে সম্মান দিয়ে নিতে চাইছি, কারণ তুমি এই আহান চৌধুরীর চোখে এক অন্য রকম মেয়ে হিসেবে ধরা দিলে। এমন মেয়েই তো আমার বেশি পছন্দ। আবার কিন্তু সারা জীবনের জন্য না। তারপর তোমার এই সব অহংকার তিলে তিলে শেষ করব। আহান চৌধুরীর মেয়ের অভাব নেই। মনের শরীর গা রি রি করে উঠল আহানের এমন কথায়। সে রাগে কাঁপছে। শেষ পর্যন্ত এমন ছেলে তার পেছনে পড়ল। আহানের ফোন আসতেই সে ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই মন তার পাশে থাকা ড্রেসিং টেবিল থেকে ফুলদানিটা নিয়েই আহানের মাথা বরাবর মেরে দিল। ফুলদানিটা আহানের কপাল অনুযায়ী পড়তেই অতিরিক্ত ব্যথায় ব্যালেন্স হারিয়ে সে বসে পড়ল। তার ফিনকি দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু করলো। আহান এক হাতে কপালটা চেপে ধরেই উঠে দাঁড়ালো। মন ফুলদানি মেরে তাড়াতাড়ি করে দরজাটা খুলতে গেলেই আহান রেগে মনের লম্বা বেনুনিতে ত্রাণ দিল। মন অতিরিক্ত ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল। আহান উঠেই অন্য হাত দিয়ে মনের হাতটা মুচড়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, ভালো করিসনি কিন্তু তুই। এর ফল তোকে আজকেই আমি দিয়ে দিব। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনার পায়ে পড়ি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার মান সম্মানটা এইভাবে শেষ করিয়েন না দয়া করে। এই আহান চৌধুরীর হাত থেকে আর বাঁচতে পারবি না তুই। অনেকক্ষণ ভালোভাবে কথা বলেছি তোর সাথে। ঠিক তখনই খট করে রুমের দরজাটা খুলে গেল। দরজা খুলেই আরিফা মুনের রুমে আহানকে দেখে মাথায় রাগ চড়ে গেল। তার উপরে মুনকে এইভাবে হাত মুচড়ে ধরা অবস্থায় দেখে সেও রেগে এগিয়ে গেল। আপনি আবার এসেছেন এখানে? সাহস তো কম না আপনার? আমাদের বাসায় এসে আমার আপু রুমে দাঁড়িয়ে আবার ওকেই অত্যাচার করছেন? বাহ, 2 ঘন্টার ভেতরেই কথার বুলি ফুটেছে দেখেছি তোমার। আহান মনকে ওইভাবে ধরা অবস্থায় আরিফার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি আমার আপুকে ছাড়ুন আর বেরিয়ে যান এখানে থেকে। সকালের ডোজটা এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? আবার মনে করিয়ে দিতে হবে নাকি? আপনি বের হন আগে, না হলে কিন্তু আমি এখন পরিবারের সবাইকে ডাকবো। দুটোকেই আমি দেখে নিব। আহান মনকে ছেড়ে দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। আহান রুম থেকে বের হতেই আরিফা মনের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। মন আরিফাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তুই না আসলে আজ আমি শেষ হয়ে যেতাম বোন। তুমি এখনো পরিবারের কাউকে কিছু বলার জন্য বের হচ্ছ না দেখে তোমার রুমে আসার উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই দেখি ওই অসভ্যটা খুব দ্রুত তোমার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তখনই আমার সন্দেহ হয়, তাই তাড়াতাড়ি করে
বড় মাকে খুঁজে অসভ্যটার কথা জিজ্ঞাসা করতেই বড় মা হেসে বলে, তোমার সাথে নাকি দেখা করতে আসছে কুলাঙ্গারটা। তাই আমি বড় মার থেকে ওর রুমের এক্সট্রা চাবি নিয়ে দরজাটা খুললাম। মন আরিফার কথা শুনে ওর দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল। আপু, আমার তোমার জন্য ভীষণ আফসোস হচ্ছে। তুমি পালিয়ে যাও আপু। না বোন, পালালে আমার পরিবার সমাজের চোখে আরো খারাপ হয়ে যাবে। কেন ভাবছো এই পরিবারের কথা আপু, যে পরিবার তোমার মতামতকে গুরুত্ব দিচ্ছে না? আরিফা, ওনারা আমাদের ভালোর জন্যই তো এমন করছেন, কিন্তু ওনারা তো আহানের এই ভালো মুখোশ পরার আড়ালে এমন খারাপ মুখোশটা জানেন না। যদি জানতেন তাহলে কোনো দিনও এমনটা হতে দিতেন না। আরিফা অপলক চোখে তাকিয়ে রইল মনের দিকে। এখন কি করবে আপু? কি আর করার, নিয়তি মেনে নিতে হবে আরিফা। না হলে আমার পরিবার যে এক নিমিষে শেষ করে দিতে পারবে আহান। আমি চাই না আমার জন্য আমার পরিবারটা চুরমার হয়ে যাক। মেনে নিলাম নিয়তিটা। মন মলিন হেসে বলল, আপু, তুমি এই কুলাঙ্গারটাকে বিয়ে করবে, যে বিয়ের আগের দিন তার মুখোশ দেখিয়ে দিল? হয়তো এটাই কপাল বোন। আপু, তোমার বাইরের দেশের পড়ার ইচ্ছাটা এভাবে ধামাচাপা দিয়ে দিলে এত সহজে? মন আরিফার দিকে তাকিয়ে মলিন হেসে একটা দীর্ঘশ্বাস ফেলল। বউ সেজে বসে আছে মন। মন এখনো ঘোরের মাঝেই আছে। আজকের পর থেকে মনের এই স্বাধীন জীবনটাও শেষ। এমন এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, যে মানুষটার কোনো দয়া মায়াই নেই। কিভাবে বাঁচবে মন? ভাবতেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল মনের। সে আজ থেকে কারোর কেনা পুতুল হয়ে যাবে। হঠাৎ করেই রুমের দরজা দিয়ে আরিফা হুড়মুড়িয়ে ঢুকতেই হাঁপাতে লাগলো। কিছু একটা বলতে চাচ্ছে সে। মন এগিয়ে আরিফার দিকে দৃষ্টি দিতেই আরিফার কথায় চমকে উঠল। বিয়ে বাড়িতে মুহূর্তের মধ্যেই হইচই উঠে গেল। বিয়ে করতে এসেই বর গ্রেপ্তার। বরপক্ষ আসার পরপরই পুলিশ এসে আহানকে গ্রেপ্তার করে নিয়ে গেল কোনো একটা মেয়ের রেপ কেসে। মেয়েটা স্বয়ং আহানের নামে মামলা করেছে। সে চায় না আর কোনো মেয়ের অবস্থা তার মতো হোক। আহান মনে করেছিল ক্ষমতার জোরে সবার মুখটা বন্ধ রাখতে পারবে, কিন্তু মেয়েটা চুপ থাকার নয়, সেও প্রতিবাদ করে উঠল। আর তারপর আহানের সমস্ত মুখোশ বেরিয়ে এলো। যে কাজগুলো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল, সেই সবই বেরিয়ে এলো। এই খবর মুহূর্তের মধ্যেই বাতাসের ন্যায় চারপাশে ছড়িয়ে পড়ল। আত্মীয়রা তো ইতিমধ্যে কানা ঘোষা শুরু করে দিয়েছে যে শেষ পর্যন্ত মেয়েকে কিনা মাফিয়ার হাতে তুলে দিচ্ছে। মনের বাবা সোফায় মাথা নিচু করে বসে আছে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে যে তার ফুলের মতো মেয়েটার মতামতকে গুরুত্ব না দিয়ে এমন এক কুলাঙ্গারের সাথে বিয়ে দিচ্ছিল। যদি আজ ওই মেয়েটা না আসতো, তাহলে তার আদরের মেয়েটার জীবন এখানেই নষ্ট হয়ে যেত। ভাবতেই খারাপ লাগছে। মনের চাচা সবাইকে সামাল দিচ্ছে। কোনো কোনো আত্মীয় পাড়া প্রতিবেশীরা তো বলেই উঠল, এই মেয়েকে আর বিয়ে কে করবে? আহারে, ফুলের মতো মেয়েটার জীবনের চুনকালি লেগে গেল। পরিবারের বড় মেয়ে, কই একটু খোঁজ খবর ভালো করে নিয়ে বিয়ে দিবে? তা না, একটা মাফিয়া কত মেয়ের জীবন নষ্ট করেছে কি জানি বাপু। ওই একজনের কথাই সবাই সম্মতি জানিয়ে হৈ হৈ করতে লাগলো। মনের পরিবারের কাছে এমন কথা ভালো লাগলো না। মনের বাবা শফিক সাহেব উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, মেয়ে আমার, এত চিন্তা কেন আপনাদের? আমার মেয়ে এতই ফেলনা না যে এই একটা কারণে আর বিয়ে হবে না। এমন ধারণা আপনাদের কোথা থেকে আসলো? এখানে কি আমার মেয়ের কোনো দোষ আছে? আর আপনাদের এমন সান্ত্বনা আমার লাগবে না, যে সান্ত্বনাগুলো মানুষকে আরো ভেঙে গুড়িয়ে দেয়। মুনের বাবা শফিক সাহেবের এমন কথা শুনে কয়েকজন তো মুখ ভেঙচি কেটে বলেই দিল যে অহংকারের শেষ নেই, সান্ত্বনা দিলেও হয় না। এই অহংকারের কারণেই আজকে মেয়ের এমন দশা। শফিক সাহেবের ভাবতেই খারাপ লাগছে। সমাজের মানুষগুলো এত নিম্ন মন মানসিকতার যে সমাজ তার চোখের দিকে তাকাতে সাহস পেত না, সেই সমাজ আর তার চোখের ওপর রেখে কথা বলার সাহস পাচ্ছে শুধুমাত্র এই একটি কারণেই। শফিক সাহেবের মেয়ের জন্য ভীষণ খারাপ লাগছে।
মেয়েটা এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না। তার ইচ্ছে ছিল ভিন্ন দেশে গিয়ে পড়ালেখা করার, অথচ মেয়েটার মতামতকে পাত্তা না দিয়ে বিয়ে দিতে চেয়েছিল। না জানি মেয়েটার মনের অবস্থা কেমন। সমাজের অসভ্য মানুষের এমন কথাকে পাত্তা না দিয়ে মেয়েটা এগিয়ে যেতে পারতো তো। ছোট থেকেই এই পরিবারের সব ছেলেমেয়েরা শফিক সাহেবের আশেপাশে খুব কম ঘেঁষতো। সবাই শফিক সাহেবকে ভয় পায়। সবসময় গম্ভীরভাবে থাকতেন তিনি, যার ফলে নিজের ছেলে মেয়েগুলোর সাথেও তেমন বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠেনি। অথচ তার ছোট ভাইয়ের সাথে সবাই কত হাসি খুশিতে মেতে আড্ডা দিত। শফিক সাহেবের উপস্থিত হলেই সবাই ভয় পেয়ে যার যার রুমে চলে যেত, যার ফলে আজ মেয়েটার মনের অবস্থাটাও বুঝতে পারল না। আফসোস হচ্ছে তার। শফিক সাহেব মেয়ের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল, ছোট আত্মীয়দেরকে খাবার ব্যবস্থা কর। তাদের এমন কথা শোনার সময় এখন কারোরই নেই। মুনের চাচা মাথায় হেলিয়ে বেরিয়ে গেল। মেয়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল শফিক সাহেব। ঢুকবে কি ঢুকবে না ভাবছে। ভাবতে ভাবতে দরজায় টোকা দিল শফিক আহমেদ। দরজায় টোকার আওয়াজে মুন আর আরিফা দুজনেই তাকালো। মুন এতক্ষণ আরিফার কাছ থেকে সব শুনছিল। সে তো বেজায় খুশি, অন্তত এমন লোক থেকে রেহাই পেল। এবার বাবা চাচা মেয়ের বিয়ের কথা আপাততর জন্য ভুলে যাবে মনে হয়। আরিফা উঠে দাঁড়িয়ে মুনের উদ্দেশ্যে হেসে বলল, আমি গিয়ে দেখে আসি কে আসছে। এবার সবাই তোমাকে সান্ত্বনা দিতে আসবে। হাহা। অথচ ওরা তো তোমার আসল মনের অবস্থাটা জানে না। তুমি তো আসলে আজকের ঘটনার জন্য অনেক বেশি খুশি। দরজা খুলেই বড় আব্বুকে দেখে আরিফা দাঁড়িয়ে পড়ল। কোনো এক অদৃশ্য কারণে এই বাড়ির সব ছেলে মেয়েরা শফিক সাহেবকে ভীষণ ভয় পায়। মনও পায়, আরিফাও তেমন। সে বড় আব্বুকে ঢুকতে বলে রুম থেকে বেরিয়ে গেল। শফিক সাহেব দরজা দিয়ে ঢুকতেই মন বসা থেকে দাঁড়িয়ে গেল। শফিক সাহেব মুনের রুমের বিছানায় বসতে বসতে বলেন, এখানে বসো মা। মন অবাক। ওর বাবা খুব অল্পই তার রুমে আসতো, আর আসলেও হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা উপলক্ষেই আসতো। এসেই বসতো না, কথা বলেই বেরিয়ে যেত। কিন্তু আজ তার বাবা তার রুমে এসে শান্ত ভঙ্গিতে বসছে, এটা যেন মনের বিশ্বাসই হচ্ছে না। মন ভয়ে ভয়ে তার বাবার পাশে এগিয়ে গিয়ে বসলো। মনের সাজ এখনো রয়ে গিয়েছে, বদলানোর সুযোগ হয়নি। শফিক সাহেব মেয়ের মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার পরীটা। অথচ আমি ব্যবসায়ের দিকে এতটাই ঝুঁকে পড়লাম যে খেয়ালই করতে পারলাম না। মলিন হেসে কথাগুলো বললেন শফিক সাহেব। মন আজকে অবাকের উপরে অবাক হচ্ছে। সে চোখ তুলে বাবার দিকে তাকালো। সে বুঝতে পারলো তার বাবার মনে মেয়ের জন্য অপরাধ বোধ জাগ্রত হয়েছে। শফিক সাহেব মেয়েকে কতটা ভালোবাসে তা আজ তার চোখের দিকে তাকালেই বোঝা যাবে। কিন্তু কোনো কারণে সেই দেওয়ালটা টপকিয়ে মেয়ের কাছে আসতে পারছে না। মন তা বুঝতে পেরে এক দুঃসাহসিক কাজ করে বসলো। সে এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। শফিক সাহেব প্রথম কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এরপর তিনিও মুচকি হেসে মেয়েকে বুকে আগলিয়ে নিলেন। মুনের মনে হলো মুহূর্তের মধ্যে তার বাবার সাথে ভয়ের দেওয়ালটা ভেঙে গেল। সে ওভাবেই তার বাবার বুকে মুখ গুজে দিল। বাবার উপরে রাগ করে আছো মা? শফিক সাহেবের কণ্ঠে স্পষ্ট অপরাধ বোধ জেগে উঠল। তোমার উপরে কিভাবে রাগ করে থাকতে পারি বাবা? আজকে তোমার সিদ্ধান্ত জানিও। তোমার যেটাই ইচ্ছা সেটাই পূরণ হবে মা। রাতে ডিনারের সময় থেকো। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে শফিক সাহেব বলেন। দরজা দিয়ে মুনের মা আর আরিফা এমন দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওই সময় মুনের বাবা রুমে ঢোকার পরপরই আরিফা দৌড়ে বড় মার কাছে গিয়েছিল। সে মনে করেছিল বড় আব্বু হয়তো বা মুন আপুকে বকা দেওয়ার জন্যই রুমে ঢুকেছে। আর মুনের মা এটা শুনে তাড়াতাড়ি করে রুমে ঢুকতেই এমন দৃশ্য দেখে মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। আরিফাও ভীষণ খুশি হলো। মনকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিতে বলে শফিক সাহেব বের হতে নিলেই স্ত্রীকে দেখতে পেল দরজার সামনে। স্ত্রী এক নজরে তাকিয়ে রইল শফিক সাহেবের দিকে। শফিক সাহেব তা বুঝতে পেরে মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে। যাক,
অন্তত এই বিয়েটা উপলক্ষে মুনের বাবার গম্ভীর ভাবটা একটু হলেও কেটেছে। আর মেয়ের সাথেও এমন ভালোভাবে মিশেছে ভাবতেও ভীষণ খুশি লাগলো মুনের মার। আর অন্যদিকে মুনেরও আজকে ভীষণ খুশির দিন মনে হচ্ছে। রাতের খাবার টেবিলে পরিবারের সবাই খাওয়া শেষে মুনের বাবা মুনের উদ্দেশ্যে বলল, কি করার ইচ্ছা আমার পরিটার এখন? মুন এক নজর সবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, বাবা, আমার ইচ্ছে এখনো আগের মতোই, আমি জাপানে গিয়ে পড়তে চাই। মুনের কথা শুনে সবাই স্তব্ধ। মুনের এমন ইচ্ছার কথা শুনে শফিক সাহেব কিছুক্ষণ মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। বাকি সবাই এখনো মুনের দিকে তাকিয়ে আছে। আরিফা আগে থেকেই জানতো তার আপু এমন অদ্ভুত ইচ্ছের কথা বলবে, তাই সে স্বাভাবিক। মুনের মাথা তুলে মুনের উদ্দেশ্যে বলল, কিন্তু তুমি একা ওই ভিন দেশে কিভাবে থাকবে মা? শফিক সাহেবের কথা শুনে মুনের মনে হলো তার মন থেকে একটা পাথর সমান বোঝা নামলো। তার মানে তার বাবা রাজি হবে? মুনের মা শফিক সাহেবের কথা শুনে রেগে গিয়ে বলল, মেয়ে যেতে চাইছে বলে তুমি যেতে দিবে? একা এমন একটি দেশে কেমন করে থাকবে এই মেয়ে? পড়াশোনা কি এখান থেকে করা যায় না? এত দূর দেশে পাঠাতে হবে না? বাবা, তুমি আমার মতামত জানতে চাইছিলে, তাই আমি বললাম। আমার এই একটাই ইচ্ছে। শফিক সাহেব মুনের উদ্দেশ্যে নরম স্বরে বলল, তুমি রুমে যাও মা, আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে কাল সকালে বলবো। মুন চেয়ার ছেড়ে উঠে মাথা এলিয়ে রুমে চলে গেল। মুন যাওয়ার পরপরই শফিক সাহেব সবার উদ্দেশ্যে বলল, মেয়েটা এখনো একটা ট্রমার মধ্যে আছে। এই বিয়েটা আমরাই ওকে জোর করে দিতে চেয়েছিলাম। মনে করেছি এমন পরিবার আর পাবো না, কিন্তু ভাগ্য, মেয়েটার অনেক আগে থেকেই ইচ্ছে ভিন দেশে গিয়ে পড়ার। আমাদের মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছাটাকে ধামাচাপা দিয়ে সে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের দিন কনের জন্য এমন একটা ঘটনা একদমই অপ্রত্যাশিত। আর মন তো ভাঙবেই। আর তার ওপরে সমাজের এমন কুরুচিপূর্ণ কথাগুলো মেয়েটা সহ্য করতে পারবে না। দেখা যাবে মেয়েটি আরো মানসিকভাবে ভেঙে পড়বে। একে একবার অন্যায় করে ফেলেছি, ওর সাথে অপরাধ বোধ আমাকে ঘিরে ধরেছে। মেয়েটা সবেমাত্র এইচএসসি দিল, তার জীবন এখনো অনেক বাকি রয়েছে। তার উপরে এই ইচ্ছাটাকে যদি মাটি চাপা দেই, তাহলে আমরা বাবা মা হওয়ার যোগ্য নই। আমরা ওর মতামতকে প্রাধান্য দিব। আমি চাই ও এই কালো অধ্যায়টা ভুলে গিয়ে আবারও নতুন করে জীবনে এগিয়ে যেতে পারে। তাই আমার মতামত হচ্ছে ওর ইচ্ছেটাকে পূরণ করা। মুনের বাবা এতটুকু বলে থেমে রুমের থেকে তাকিয়ে বলল, আমি সব ভেবেচিন্তে বলছি রাসু, এবার তুমি কি চাও এটা বলো। রাশিদা আহমেদ মাথা নেড়ে বলে, আমিও চাই আমার মেয়ে এইসব ভুলে গিয়ে জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক, কিন্তু অত দূর দেশে। ভাবি, এত চিন্তা কিসের? ওখানে তো আমার আফা আছে। আর আফা জানলে তোমাদের একদম চিন্তা দিবে না, করতে হবে না, মুনের চাচা বলে উঠল। শফিক আহমেদ আর রাশিদা আহমেদের এতক্ষণে হুঁশে আসলো। সত্যি তো, ওখানে মুনের বড় ফুফু ওরা আছে, তাহলে এত চিন্তা কিসের? এত কিছুর চাপে ভুলে গিয়েছিল জাপানে এই পরিবারের বড় মেয়ে থাকে। এখানে ওর হাজবেন্ড বিজনেস করে, এরপর থেকে আর আসা হয়নি এই দেশে। মুনের বিয়ে উপলক্ষেও আসা হয়নি, কিন্তু এই বিয়ে ভাঙার জন্য ওনার মনও ভীষণ খারাপ। বড় ভাইয়ের একমাত্র মেয়ে বলে কথা, মুনদেরও ভীষণ আদর করে, তবে সরাসরি একবারও দেখা হয়নি, ভিডিও কলেই পরিচয়। শফিক সাহেব আর রাশিদা আহমেদের মনে হলো এতক্ষণে বোঝা কমেছে। এতক্ষণ তো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওদের। শফিক সাহেব নিশ্চিন্ত মনে তার ছোট ভাইকে সব ব্যবস্থা করতে বলে রুম থেকে চলে গেলেন। সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি চোখের উপরে পড়তেই মন বিরক্তিতে কপাল কুঁচকে চোখ খুলে দেখল কেউ একজন তার জানালার পর্দা সরিয়ে দিয়েছে। মনের ঘুম থেকে আপাতত ওঠার ইচ্ছে নেই, তাই সে আবারও লেপ টেনে নিয়ে ঘুমানোর জন্য পাশ ফিরল। মাথার উপরে কারোর হাত বুলিয়ে দেওয়ার অস্তিত্ব অনুভব করে মন আবারও চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল বাবা হাসি মুখে মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভ সকাল মামুনি। বাবাই। মন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল শফিক সাহেবের দিকে।
কারণ তার মনে পড়ছে না শেষ কবে তার বাবা এইভাবে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলেছিল। ছোটবেলার স্মৃতি হাতড়িয়ে খুঁজে পেল জিরো। না, মনে পড়ছে না। আর কাল থেকে হঠাৎ এত ভালোভাবে মিশতে চাচ্ছে। যাই হোক, মনের অনেক খুশি লাগছে এখন, কারণ তার গম্ভীর বাবাটাও হয়তো আবার সবার মতোই হাসি খুশি থাকবে। উঠে পড়ো মামুনি, অনেক বেলা হলো। মনের ভাবনার মাঝেই শফিক সাহেব বলে উঠল। মন তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। গুড, এবার ফ্রেশ হয়ে এসো, বাবাই নিচে টেবিলে অপেক্ষা করছে। এই বলেই শফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল। মন এখনো ঘোরের মধ্যেই আছে। এটা তার বাবাই তো, এত ফ্রি। মনের এখন আহানকে গিয়ে একটা টাইট করে জড়িয়ে ধরে হাঁক দিতে ইচ্ছে করছে। এই আহানের জন্যই তার বাবার সাথে সবার আবার মিল হবে, আর তার সাথে তো হয়েছেই। মনের বুঝ হওয়ার পর কোনো দিনও তার বাবা শফিক সাহেব কারোর সাথেই অপ্রয়োজনীয় কথা বলতেন না। সবকিছু নিয়মের ভেতরেই চলতো। এমনকি তার চাচা কাজিন সবাই মিলে আড্ডা দিলে ওই দিক দিয়ে শফিক সাহেব আসার ইঙ্গিত পেলেই সবাই আড্ডা ফেলে সবাই নিজ নিজ রুমে চলে যেত। সকালে কোনোদিন একসাথে নাস্তা করেনি শফিক সাহেব, সে আগে আগেই করে চলে যেত। আর আজ মনের ভাবতেই খুশি খুশি লাগছে। মন এইসব ভাবতে ভাবতেই ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সিঁড়িতে নিচে নামতে নামতে দেখলো পরিবারের সবাই আজ একসাথে টেবিলে বসেছে, তার বাবাই সহ। গল্পও করছে। মন গিয়ে একটা চেয়ার টেনে বসতেই তার চাচি নাস্তা এগিয়ে দিল। শফিক সাহেব মনের দিকে তাকিয়ে বলল, মামুনি, লাস্টের বারের মতো বলো, তুমি কি দেশের বাইরে যেতে চাও? মন শান্ত স্বরেই তার বাবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। আচ্ছা, তাহলে তোমার সবকিছু ঠিকঠাক করতে কিছুদিন মতো সময় লাগবে। এই কয়দিন পরিবারের সাথেই সময় কাটাও। আর ওখানে গেলে তোমার ফুপির কাছেই থাকবে। ওর সাথে আমার কথা হয়েছে, আমি আশা রাখি ঠিকঠাক ভাবে থাকবে আমার মেয়েটা। মন তো খুশিতে বাকরুদ্ধ। সে ভাবেওনি এত তাড়াতাড়ি তার আশাটা পূরণ হবে, এত সহজে তার বাবা মেনে নিবে। মন রুমে গিয়ে বসতেই আরিফা আসলো। বোঝাই যাচ্ছে মেয়েটার আজ মন খারাপ। মন মুচকি হেসে বলল, কি হয়েছে আমার বোনটার, আজ মুখটা এমন কেন? আরিফা কিছু না বলেই কাঁদো কাঁদো স্বরে বলল, আপু তুমি চলে যাবে? মন আরিফাকে কাছে ডাকলো। আরিফা এসে মনের পাশে বসলো। সব সময় তো কথা হবেই, মনে হবে আমি এভাবেই তোমার পাশেই আছি। আরিফা কিছু না বলে বোনকে জড়িয়ে ধরলো। কোনোদিন চাস্তো বোনের মতো ভাবেনি। নিজে কিছু কিনলে তার জন্যও কিছু একটা কিনতো, একই সাথে সব করত। তার এই বোনকে ছাড়া বাড়িটা খালি খালি লাগবে। কেমনে থাকবে সে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল আরিফার। মন আরিফার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার বফ তো আছেই, মন খারাপ হলেই ওকে কল দিবি, দেখবি 2 মিনিটের ভেতরেই মন ভালো করে দিবে। যাই হোক, আজকালকার নিব্বি নিব্বি কথা বলে। নিব্বি নিব্বিদের মতো একজনের জ্বর উঠলে মেসেঞ্জারে মাথায় হাত বুলায়, ইমেয়াজি দিতেই জ্বর ওধাও। একজনের জ্বর অপর পাশ থেকে আরেকজনের সারানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মে এরা। মেসেঞ্জারে কি সুন্দর সংসারও হয়ে যায়। আহা, আর সামান্য তোর মন খারাপটাও উধাও হবে না? এসব বলেই আরিফার দিকে তাকিয়ে হাসি চেপে রাখলো মন। দূর আপু, আমরা নিব্বি নিব্বি না, যথেষ্ট ম্যাচিওর আমরা। আরিফা মুখ গোমড়া করে বলল, হ্যাঁ হ্যাঁ, টেনে পড়েই ম্যাচিওর্ড, হা হা। আরিফা মনের কথাই হেসে উঠল। দেখতে দেখতেই হেসে মেতে কেটে গেল এই কয়দিন। আজকে মনের ফ্লাইট। তার ভীষণ খারাপ লাগছে এখন। অত দূর দেশে কিভাবে থাকবে সে এই আপনজনগুলোকে ছেড়ে। রাশিদা আহমেদ এক নাগাড়ে মুখ চেপে ধরে কেঁদেই যাচ্ছে। পাশেই বাকিরা তাকে সান্ত্বনা দিচ্ছে। মন গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। মা, তুমি এভাবে কান্না করলে আমার কি যেতে মন চাইবে? কান্না করো না তো, আমাদের প্রতিদিনই কথা হবে, আমাকে প্রতিদিন দেখতে পারবে। মন দুই হাতে ওর মায়ের চোখের জল মুছে দিতে দিতে বলল, দেখতে পারবো কিন্তু ছুতে তো আর পারবো না। আহ মা, কয়েক বছরেরই তো ব্যাপার। রাশিদা আহমেদ চোখ মুছে নিয়ে নাক টেনে বলল, প্রতিদিন সময় করে কল দিবি, খাবার ঠিক মতো খাবি, খাবারে অনিয়ম করবি না একদম। মন রাশিদা আহমেদকে জড়িয়ে ধরে মাথা নাড়ালো।
তার ভাবতেই কষ্ট হচ্ছে। কয়েক বছর আর মাকে পাশে পাবে না, ছুঁতে পারবে না, জড়িয়ে ধরে মায়ের আঁচলের ঘ্রাণ নেওয়া হবে না, এটা সেটার বায়না ধরা হবে না। মন মনে মনে ভেঙে পড়েছে, কিন্তু ওপরে সে শক্ত। দূরেই বিদায় দেওয়ার জন্য শফিক আহমেদ দাঁড়িয়ে আছে, হয়তোবা কান্না করেছে। কান্না ঢাকার জন্য ওইখানে গিয়েই দাঁড়িয়েছেন। মুন একে একে চাচা চাচির থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলো। পাশেই আরিফা মুনের হাত ধরে রেখেছে। আপু, আমার ভাবতেই কষ্ট হচ্ছে, আর কিছু সময় পর তোমাকে আর পাবো না। হারে, সবসময় কথা হবে আমাদের। তোমাকে ছাড়া আমার একা একা লাগবে আপু। কেন, রিহান আছে না? মন হাসি চেপে ধরে বলল। আরিফা মুনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই মুন আরিফাকে ধরে হেসে দিল। বাবার কাছে যেতেই তিনি এক দৃষ্টিতে তাকিয়ে মোমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক মতো থাকবে মা, বাবার দোয়া সবসময় তোমার সাথেই আছে। হঠাৎ ওপরের মনিটরের থেকে আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। মন উঠেই সবাইকে সালাম করে নিল। যাওয়ার সময় কোনো কথা বলতে পারছে না। এতক্ষণ ওপরে শক্ত থাকলেও এখন আর পারছে না। কান্নারা যেন গলায় আটকে আসছে। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে মন সবাইকে বিদায় জানিয়ে ঢুকে পড়ল। অস্বচ্ছ কাচের দরজা দিয়ে কিছু সময় মা বাবার দিকে তাকিয়ে রইল মন। মা বাবা ওখানেই দাঁড়িয়ে আছে, হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। কাজ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু আবদ্ধ করে নিল মন। এরপর পা বাড়ালো নতুন জীবনের সন্ধানের উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক করে প্লেনস হাঁটতেই মন জানালা দিয়ে চারিদিকে তাকিয়ে নিল। এখন বাবা মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে, কিন্তু এটা যে তার ইচ্ছে। ছোট কাল থেকেই এই ইচ্ছেটা মনের ভেতরে পোষণ করে আসছিল মন। আহানের সাথে বিয়ে ঠিক হওয়ার পরে মনে করেছিল সবকিছু এখানেই শেষ, কিন্তু না, সে আবারও সুযোগ পেয়েছে। এই সুযোগটা আর হাতছাড়া করতে চায় না মন। আর আহান আগে পরে কিছুদিনের মধ্যেই জামিন পেয়ে যাবে, তখন সে আবারও আসবে। এত কিছুর পরেও এখানে থাকার কোনো মানেই হয় না। সবকিছু উপর আলার ভরসা। মন জানে না ওই ভিন্ন দেশে সে কিভাবে থাকবে। অবশ্য ফুপি আছে, শুনেছে ফুপির নাকি দুইটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলে একটা, মনের বড়, আর যমজ দুইজন। দুজনই মুনের 1 বছরের ছোট। ফুপিকে কোলে কলে দেখলেও এদেরকে দেখা হয়নি। মন জানে না এদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা, মিলেমিশে থাকতে পারবে কিনা। অস্বস্তি হচ্ছে। মন এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সাউন্ড আর ঝাঁকুনি অনুভব হতেই মনের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো প্লেন ল্যান্ড করেছে আর সাউন্ডে বলছে। একে একে সবাই নামার পরে মনও নামলো। নেমেই দেখলো এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। সবকিছুর ওপর মাথায় আসলো তার ফুপি তাকে নিতে আসবে, কিন্তু আশেপাশে খুঁজে ফুপিকে দেখতে পেল না মন। এখানে জাপানের সকাল। মন এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে কাউকে না পেয়ে এক জায়গায় গিয়ে বসে পড়ল। মনের এখন ভীষণ ভয় লাগছে। এই অচেনা দেশে ওর ফুপি ছাড়া আর কেউ পরিচয় তো নেই। ফুপির বাসার ঠিকানাও নেওয়া হয়নি। ফুপি বলেছিল উনি নিতে আসবে। মন চারিদিকে তাকালো, কান্না পাচ্ছে খুব। কি করবে ও এখন? ভাবতেই ভয়ে দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল মনের। মন মাথা নিচু করে রইল। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে মন মাথা উঁচু করে দেখলো এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে ওর সামনে। মন তাকাতেই ওকে উদ্দেশ্য করে বলল, মন, রাইট? মনের যেন এতক্ষণে কলিজায় পানি আসলো। সে তাড়াতাড়ি করে চোখের পানিটুকু মুছে নাক টেনে যুবকটির দিকে তাকিয়ে হঠাৎ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। মন বুঝতে পারলো ইনি হয়তো ফুপির বড় ছেলে। যুবকটি মুনকে ইশারায় ওর পেছনে হাঁটতে বলে পা বাড়াতে নিলেই মুন ডাক দিল। মুনের ডাকে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই মুন তার পাশের ব্যাগটা ইশারা করলো। মুন এত ভারী ব্যাগটা তুলতে পারছে না। যুবকটি ভুরু কুঁচকে মুনের সামনে এসে পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর কণ্ঠে ইংরেজিতে বলল, আমাকে কি চাকর মনে হয় যে আমি ব্যাগ বহন করব? মন ওর কথা শুনে বোকা বোকা চাহনি নিয়ে না বোধক মাথা নাড়ালো। অতিথিকে কই সম্মান করে কথা বলবে,
তা তো না, দূর ব্যাগ পর্যন্ত বহন করতে হচ্ছে। কেন কান্না করছিলাম এইটুকু ভদ্রতা দেখিয়ে জিজ্ঞাসাও করলো না, একটু হেসে পরিচয়ও হলো না। মন আপন মনে বিড়বিড় করে উঠল। যুবকটি আর কিছু না বলে ওভাবেই মনকে ফেলে হাঁটা ধরলো। মন তা দেখে কোনো মতেই ব্যাগটা নিয়ে ওর পেছনে দৌড় দিল। গাড়িতে উঠতেই গাড়ি ছাড়লো যুবকটি। মন আর চোখে ওর দিকে তাকিয়ে মুখ ভেংসি কাটলো। গাড়ি এসে একটা সুন্দর বাড়ির সামনে থামলো। যুবকটি গাড়ি থেকে নেমে মনকে ফেলে আগে আগে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মন কোনো মতে ব্যাগটা নামিয়ে দরজার কাছে যেতেই ফুপি ব্যাগটা টেনে মনের হাত থেকে নিয়ে একটা মহিলাকে ডেকে রুমে রেখে আসতে বলল। ফুপি মনের মুখে নিয়ে হাত দিয়ে হাসি মুখে বলল, কত বড় হয়ে গিয়েছিস আমার মন মাটা। কেমন আছিস মা? আসতে কোনো সমস্যা হয়নি তো? রাফিন কোনোভাবে কি গাড়ি স্পিডে চালিয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি। আরে না, সমস্যা হয়নি। ওইটা কে? এটা আমার বড় ছেলে রাফিন। পরিচয় হসনি? ছেলেটা একটু বেশি গম্ভীর। আচ্ছা, তুই আমার সাথে আয়, অনেক টায়ার্ড মনে হচ্ছে তোকে। আয়, রুম দেখিয়ে দেই। মন মাথা নেড়ে ফুপির পেছনে পেছনে হাঁটা ধরলো। রুমে ঢুকে ফুপি বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি, তারপর ঘুমাস। আরে না ফুপি, আমি ফ্রেশ হয়ে আগেই একটু ঘুমাবো। আর ফুপির বাসায় কি কেউ নেই? কাউকে দেখলাম না যে। আর বলিস না, এই বাড়িতে এক একজন এক এক সময়ে উঠবে ঘুম থেকে, সব আমার প্যারা। ছোট ছেলে মেয়ে দুইটা হলো বাবার মতো, দুপুরে ঘুম থেকে উঠবে। কোথায় পড়াশোনা, কোথায় কি। শুধু আমার বড় ছেলে রাফিন হলো আমার মতো, সব কথাই শোনে সে। তাই তো এত সকালে ঘুম থেকে ডাকছিলাম আর উঠে তোকে আনতে গেছে। সবাইকে রাতে একসাথে পাবি, তখন পরিচয় করিয়ে দিব। আচ্ছা, এখন তাহলে ঘুমা মা। বলেই ফুপি হাসি মুখে বেরিয়ে গেল। মন একটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়লো। বিছানায় শুতেই ওর চোখে সব ঘুম এসে ধরা দিল। ঘুম ভাঙলো ফুপির ডাকে। এত ঘুমালে চলবে? সেই কখন সকালে এসে ঘুমালি, এখনো খাবার খাসনি? খিদে লাগেনি? ওঠ মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বলেই ফুপি হাসি মুখে বেরিয়ে গেল রুম থেকে। মন ফ্রেশ হয়ে এসে রুমে এসে বসলো। অস্বস্তি লাগছে ভীষণ, এতগুলো মানুষের সামনে কিভাবে যাবে। নিচে থেকে ফুপির ডাকে ভাবনায় ছেদ পড়ল। মন উঠে নিচে নেমে দেখলো টেবিলে একজন আধবয়স্ক বাবার বয়সী আঙ্কেল, আদ্রাব ভাইয়া আর দুইজন তারই সমবয়সী ছেলে মেয়ে, সম্ভবত দুজনে বছর দুয়েকের বড় ছোট হবে। মন ওখানে যেতেই ফুপি মনকে উদ্দেশ্য করে বলল, আরে মন মা, এসো, এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে তোমার ফুপা। মনকে বসিয়ে খাবার বাড়তে বাড়তে ফুপি বলল। মন ফুপার দিকে তাকিয়েই সালাম দিতেই ফুপা মিষ্টি হেসে সালামটা নিয়ে বলল, কেমন আছো মা? তোমার বাসায় সবাই কেমন আছে? তোমার কথাও অনেক শুনেছি তোমার ফুপির থেকে। একমাত্র বড় মেয়ে, ওই বাড়ির রত্ন তুমি। তোমার বাবা আমাদেরকে বিশ্বাস করে তার একমাত্র রত্নকে এখানে পাঠিয়েছে, তাই কোনো কিছুর কমতি হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তোমার আরেকটা পরিবার ভাবতে পারো মা, যখন যেটা ইচ্ছে মন খুলে বলবে। এখন থেকে তুমি আমার আরেকটা মেয়ে, তাই এই বাবা মাকে কোনো কিছু বলতে সংকোচ করবে না, ঠিক আছে মা? আর আসতে কেন কোনো সমস্যা হয়নি তো? মন মুচকি হেসে জবাব দিল, জি ফুপু, জি ফুপা, সবাই ভালো আছে, আর আসতে কোনো সমস্যা হয়নি। ফুপি এবার তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলল, মন, এ হলো বড় ছেলে আদ্রাব, সকালে তো দেখেছই। আর এ হচ্ছে ছোট ছেলে শাফিন, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে অহনা। ওকে আমার অহু বলেই ডাকি। শাফিন, তোমরা 2 মাসের বড় সমবয়সী ভাবা যায়। আর আহু, ও তোমার ছোট, 1 বছরের। মন এবার একে একে সবার দিকে তাকিয়ে থাকলো। শাফিন আর অহু উৎসুক চোখে তাকিয়ে আছে, বোঝাই যাচ্ছে মনের সাথে কথা বলার জন্য। মন এক নজর ফুপির বড় ছেলে আদ্রাফের দিকে তাকালো, কিন্তু আদ্রাফ এক মুহূর্তের জন্যেও মোমের দিকে তাকালো না। সে নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। খাওয়ার মাঝে কিছু সময় পর পরই কপালটা কুঁচকে ফেলছে, হয়তো বিরক্ত হচ্ছে, কিন্তু বিরক্তির ভাবটা প্রকাশ করতে পারছে না। মন বুঝতে পারলো না এভাবে বিরক্ত কেন। মন এখানে আসাতে সে কি কোনো কারণে ডিস্টার্ব?
মন এসব আর না ভেবে এ, আর দুজনের দিকে তাকালো। শাফিনকে উদ্দেশ্য করে হাত নেড়ে বলল, হ্যালো ভাইয়া, আই এম মুন, হাউ আর ইউ? হেই মুন, আই এম ফাইন, নাইস টু মিট ইউ। আর হ্যাঁ, আমায় ভাইয়া বলো না, মা বলেছে আমরা সমবয়সী, তাহলে নাম ধরেই রেখো। আর ভাইয়াটা তুমি আদ্রাবকে ব্রো বলেই রেখে দিও, ঠিক আছে? শাফিন মুচকি হেসে বলল। মন মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা নেড়ে অহুকে ইশারা করে হাত নাড়ালো। হ্যালো অহু। হেই আপু, তুমি অনেক কিউট। অহু উৎসুক হয়ে বলল, তাই? তুমিও একদম বারবি ডলের মতো, একটা পুতুলের মতো। অহু তা শুনেই মনকে এসেই জড়িয়ে ধরতে ইংরেজিতে বলো, জানো আপু, আমি অনেক খুশি হয়েছি তোমাকে এখানে পেয়ে। মামুনির কাছে অনেক শুনেছি তোমার কথা। মন বুঝতে পারলো এরা বাংলা তেমন পারে না, কারণ এদের কথার ধরনেই বোঝা যাচ্ছে। সেও মুচকে হেসে অহুর গাল দুটো টেনে দিল। এর ভেতর ফুপার খাবার শেষ হয়ে গেছে। শুভরাত্রি বলে ঘুমানোর উদ্দেশ্যে রুমে চলে গেল। আর অহু আর শাফিন তো কথার ঝুড়ি নিয়ে বসেছে। কথার ফাঁকে ফাঁকে দুজন ঝগড়াও করছে। মন এইসব দেখে মুখ টিপে টিপে হেসে চলল। বোঝাই যাচ্ছে ভীষণ মিশুক ওরা। অহু শাফিন গম্ভীর মুখ কণ্ঠস্বরে ডাক দিল, আদ্রাব ভাইয়া। সরি ভাইয়া। অহু আর শাফিন দুজনে একসাথে বলে উঠল আদ্রাব ভাইয়াকে উদ্দেশ্য করে। এরপর চুপ হয়ে খাবারের দিকে মনোযোগ দিল। মন এদের ব্যবহার কিছুই বুঝতে পারল না। বড় ভাই নাম ধরে ডাকতেই চুপ হয়ে গেল। আদ্রাব ভাইয়া এটা বলেই সাথে সাথে টেবিল ছেড়ে উঠে রুমে যাওয়ার জন্য ও সিঁড়ির দিকে পা বাড়ালো। উনি যাওয়ার সাথে সাথেই ফুপি, অহু, শাফিন দুজনে মাথায় এসে টোকা মেরে বলল, তোরা জানিস না আদ্রাব খাবার টেবিলে বেশি কথা বলা পছন্দ করে না, আরেকবার যাতে না দেখি। আর মেয়েটাকেও আসার সাথে সাথে ঠিকমতো খাবারটাও খেতে দিচ্ছিস না দুজনে। তোদের আড্ডার জন্য সে খাবারটাও শেষ করতে পারেনি। চুপচাপ খেয়ে রুমে যা দুজনেই, আড্ডা কাল সকালে দিই। দুজনেই কাঁদো কাঁদো ফেস করে রইল। আহ ফুপি, বকছো কেন? এদের দোষ নেই, আমি কথা শুরু করেছিলাম। তুই জানিস না কি রকম ফাজিল এগুলো। অহু আর শাফিন দুজনে আর কোনো কথা না বলে টেবিল ছেড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। রাগ করেছে ওরা, এভাবে বকলে কেন ফুপি? ফুপি মুচকি হেসে 2 মিনিটে এদের রাগ ভেঙে যাবে। সকালে দেখিস রাগ নেই, সারাদিন ফাজলামি করে, পড়াশোনার নাম বালাই নেই, বন্ধুদের সাথে ট্যুর এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। তুই এই দুইটার পাল্লায় পড়লে বুঝবি। আচ্ছা যা ঘুমাতে যা মা, শুভরাত্রি। তুমি ঘুমাবে না ফুপি? আমি এগুলো গুছিয়ে রেখে যাব, তোর কোনো কিছু লাগলে ফুপিকে বলিস। মন হ্যাঁ বোধক মাথা নেড়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কিছু একটা মনে পড়তে আবারও পিছনে ফিরল। ফুপির উদ্দেশ্যে বলল, ফুপি, মা বাবাকে ভুলতে গিয়েছি, আমি এসেছি এটা। আর আমার তো সিমও নেই। ভাইজান আর ভাবির সাথে আমি কথা বলেছি দুপুরে, তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর জাগাতে বারণ করছিল ভাইজান। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমা। কালকে উঠে আদ্রাবকে বলবো তোকে শপিং এ নিয়ে গিয়ে তোর জরুরি সব জিনিস কিনে দেওয়ার জন্য। চিন্তা করিস না, সব পেয়ে যাবি মা, মুচকি হেসে বলল ফুপি। মন আচ্ছা বলেই হাসি মুখে সিঁড়ি বেয়ে উঠে গেল। সিঁড়ির সামনে বরাবর দুই রুমের মাঝে মনের রুমের কোণারটা। রুমে যাওয়ার সময় আগের রুমে চোখ পড়ল মনের। দরজা একটু ফাঁক করে খোলা, পুরোপুরি লক করেনি। মন সেই ফাঁক দিয়ে দেখে বুঝতে পারলো রুমটা ওর আদ্রাফ খাটাসের। মন আপন মনে বিড়বিড় করে নিজের রুমে ঢুকে গেল। এখানে আসার আগে যতটুকু অস্বস্তি লেগেছিল এখন তার ছিটে ফোঁটাও নেই। সবাই মাত্র কিছু সময়ের ভেতরেই আপন করে নিল তাকে। কি অমায়িক ব্যবহার সবার। ফুপাও ভীষণ ভালো, যথেষ্ট সুদর্শনও বটে। ফুপুও সুন্দর, আর তার ছেলে মেয়েগুলোও সুন্দর। সবাই খুব মিশুক, শুধু ওই আদ্রাব খাটাসটা একেবারে ইতর। অহংকারের শেষ নেই। হাসতেও জানে না, মুখের কথাতে একটুও মধু নেই। মন আদ্রাফের কথা বলতে মুখ ভেঙচি কাটলো। এসব ভাবতে ভাবতে মন ফ্রেশ হয়ে এসে বিছানায় শুলো, কিন্তু ঘুম আসছে না। পুরো একটা দিন ঘুমানোর পর আর ঘুম আসছে না। অনেক রাত হয়ে গেল এভাবেই। মন উঠে রুমের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। মা, বাবা, আরিফা, চাচা চাচিদের কথা মনে পড়ছে ভীষণ। এই মন খারাপের ঔষধ হচ্ছে চাঁদ দেখা।
বাসায় থাকাকালীন রাতে ঘুম না আসলে মন একা একাই চন্দ্রবিলাস করত। মন বেলকুনিতে গিয়ে দাঁড়ালো, কিছু সময় চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদ দেখার সময় পাশের রুমের বেলকনিতে চোখ যেতেই দেখল ওই রুমের আলো। মন একটু ভাবনায় পড়ে গেল, এই রাতে ওই খাটাসটা এখনো ঘুমায়নি, কি করছে এত রাত অবধি? হঠাৎ করে ভীষণ পানির তেষ্টা পেল। রুমে এসেই দেখলো পানি নেই। তাই পানির উদ্দেশ্যে রুম থেকে বের হতেই অন্ধকারে কেউ একজনের সাথে জোরে সোরে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলেই ওই মানবটা মনকে ধরে টেনে তুলতেই মানবটার বুকের মধ্যে গিয়ে পড়ল। মন ভয়ে চোখ মুখ খিচে চিৎকার করে উঠল, ভূত! মনের চিৎকারে আদ্রাপ হতভম্ব। স্টপ! আদ্রাপ রেগে ধমক দিয়ে উঠল। মন আদ্রাফের ধমক খেয়ে একটু চুপ হলো। আর ততক্ষণে ওর চিৎকারের আওয়াজ সম্পূর্ণ বাড়িতে আলো জ্বলে উঠল। ফুপিরা সবাই উঠে গিয়েছে হয়তো। মন এখনো ওভাবেই চোখ বন্ধ করে মুখ খিসে আদ্রাপের হাতে আবদ্ধ রইল। আদ্রাপ তা দেখে রেগে ওর নিজের হাতের বাঁধন ছেড়ে দিল। আদ্রাপ মনের হাত ছেড়ে দিতে মন নিজের ব্যালেন্স হারিয়ে মেঝেতে পড়ে গেল। আদ্রাপ সেই দিকে পাত্তা না দিয়ে গটগট করে মনকে ওইভাবে ফেলে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আহ, আমার কোমর! মন আবারও চিৎকার দিয়ে উঠল। আরে মন মা, এভাবে চিৎকার দিলি কেন? আর তুই মেঝেতে কেন? ফুপি দৌড়ে এসে মনকে তুলতে তুলতেই অবিশ্বাস্য স্বরে বলে উঠল, আরে ফুপি, এমনি পা পিছলে পুড়ে গিয়েছিলাম। আহারে, একটু সাবধানে চলবি না? দেখ তো এখন। ফুপি মনকে উদ্দেশ্য করে বলল, বাই দ্য ওয়ে মন, তুমি এখানে পিছলে কিভাবে পড়লে? আরে পা মচকে পড়েছে হয়তো, তাই না আপু? তো ভূত বলে চিৎকার কেন দিলে মন? তোমাদের বাসায় ভূতের মতো দানব একটা রাত বিরাতে ঘোরে, তাই না? আরে দূর সাপিন, তুই যা তা। মেয়েটা এমনি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেল, আর তুই সিরিয়াস বিষয়ে মজা নিচ্ছিস? মা, তোমরা এত রাতে এখানে কি? এসবের মাঝে আদ্রাপ আবারও দরজা খুলে বলে উঠল, এই দেখো না, মেয়েটা পড়ে গেলে ব্যথা পেয়েছে, তাই আসছি। তো পড়ে গিয়েছে, ব্যথার ঔষধ দিলেই তো হয়। পুরো বাড়ি চিৎকার করে মাথায় তোলার কি আছে? ইডিয়েট! মনের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলে আবারও শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। আমার ঘুমটার 12টা বাজিয়ে দিলে। সাপিন হাই তুলতে তুলতে রুমে গেল। ফুপি, আমি ঠিক আছি, তোমরা ঘুমাও গিয়ে, শুভরাত্রি। আচ্ছা, কিছু লাগলে বলিস। এই বলে ফুপিরা চলে গেলে আর মন আদ্রাপের রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে একটা বাড়ি মেরে গালি দিতে দিতে রুমে ঢুকে গেল। সূর্যের তির্যক রশ্মি চোখে পড়তেই মন চোখ খুলে দেখল ফুপি দাঁড়িয়ে আছে। শুভ সকাল মা, উঠে পড়, অনেক বেলা গড়িয়েছে, উঠে নিচে আয় বলেই ফুপি চলে গেল। মন হাতের পাশে মোবাইলটা নিয়ে টাইমটা দেখতেই এক প্রকার লাফিয়ে উঠল, এত বেলা পর্যন্ত ঘুমালাম? মন বিড়বিড় করে কিছু সময় বললে বসে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো সোফার উপরে অহনা বসে টিভি দেখছে, আর কেউ নেই। শুভ সকাল আপু। মনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে মিষ্টি করে হেসে বলল অহনা, শুভ সকাল। আর কেউ নেই? দেখছি না যে কাউকে। মন অহনার পাশে বসতে বসতে বলল, ওদেরকে একসাথে দিনে আর দেখা যায় না, রাতেই সবাইকে দেখবে একসাথে। তোর ফুপা আর আদ্রাপ অফিসে চলে যায়, আর সাফিনের কোনো ঠিক ঠিকানা নেই। আজ এখন ওঠে নাস্তা করেই কই জানি চলে গেল। এগুলো খেয়ে নে। ফুপি নাস্তার প্লেটটা দিয়ে আবারও কিচেনে চলে গেল। একটা কথা জানো আপু? ওহু পাশ থেকে ফিসফিস করে বলে উঠল। হ্যাঁ বলো। নাস্তা মুখে দিতে দিতেই বলে উঠল মন, সাফিন ব্রো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। আজ সারাদিন ট্যুর দিবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কি বলো? ওহু হ্যাঁ সম্বোধনে হাসি মুখে মাথা নাড়ালো। এভাবেই পুরো দিনটা হাসি মুখে কেটে গেল। মন রুমের বেলকনিতে বসে আছে। অহনা তার বফের সাথে দেখা করতে গিয়েছে। মনকেও যেতে বলেছিল, কিন্তু মন কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না, আর তাদের পার্সোনাল টাইমে না যাওয়াই ভালো, তাই মন যায়নি। এই যে ভিতর ডিম! কারোর পুরুষালী কণ্ঠ শুনে মন পেছনে তাকিয়ে দেখলো তার রুমের দরজায় হেলান দিয়ে আদ্রাপ ভাইয়া 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। আপনি? আর ভিতর ডিম কে? মন রাগীভাবে আদ্রাপের সামনে গিয়ে বলল, কে ভীতু সেটা তো কাল রাতেই বোঝা গেছে। দেখুন,
আপনি কিন্তু আমার সহ্যের সীমা লঙ্ঘন করছেন। রাগ উঠলে আমি কি করব এটা নিজেও জানি না। আরে মন মা, রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমি আদ্রাবকে তোর জন্য অফিস থেকে আসতে বলে, তোর কি কি লাগবে সব কিনে নিয়ে আসিস। আদ্রাবের কাজ আছে, সে তোকে সবকিছু কিনে দিয়ে আবারও বাইরে যাবে। ফুপি রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। ফুপি রুমে ঢুকতেই আদ্রাব ভাইয়া বেরিয়ে গেল। মন দ্রুত একটা নেভি ব্লু কুর্তি পরে এক পাশে বেনুনি করে ব্যাগটা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচের সোফায় আদ্রাব ভাইয়া বসে আছে, ফোন দেখছে। মন নিচে নামতেই ফুপি এগিয়ে এসে মনের টুটনিটা ধরে বলল, মাশাল্লাহ আমার মাটা, নজর না লাগুক কারণ। মন মুচকি হাসলো। ফুপি যখন এসব বলতে ব্যস্ত, তখন আদ্রাব ভাইয়া সোফা ছেড়ে উঠে মনের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল। বাইরে বের হতে হতে বলে উঠল, মা দ্রুত। আচ্ছা যা। আদ্রাব, সাথে সাথে থাকিস কিন্তু। মন হ্যাঁ বোধক মাথা নেড়ে বেরিয়ে গেল বাসা থেকে। বের হতেই দেখলো আদ্রাব গাড়িতে উঠে ড্রাইভিং সিটে আগে থেকেই বসে আছে, যেন মন ওঠার অপেক্ষা। মন গাড়িতে উঠে বসতেই আদ্রাব গাড়ি চালানো শুরু করলো। শপিং এ পৌঁছাতেই আদ্রাব গাড়ি থেকে নেমে মনকে ওর পেছনে পেছনে অনুসরণ করতে বলল। শপিংটা অনেক বড় আর অনেক মানুষের আনাগোনা, কেউ যদি জায়গা না চেনে যে কেউ নিশ্চিত হারিয়ে যাবে, অনেক ভিড়। আদ্রাব একে একে দোকানে ঢুকছে আর মনকে এটা ওটা নিবে কিনা জিজ্ঞাসা করছে। আদ্রাব ভাইয়া মনকে ফেলে অনেক আগে আগে হাঁটছে, অনেক সময় অনেক দূরেই চলে যাচ্ছে। কিছু সময় পর পর মন দৌড়ে আদ্রাপের কাছে আসছে। এক পর্যায়ে ওয়েস্টার্ন ড্রেস পরিহিত একটা মেয়ে আদ্রাপের কাছে আসলো আর কুশলাদি বিনিময়ের পর মনের দিকে তাকিয়ে ইংলিশে বলল সে কে। আদ্রাপ মনের দিকে না তাকিয়ে সামনের দৃষ্টি রেখে বলল, মাই কাজিন। বোঝাই যাচ্ছে আদ্রাফের ফ্রেন্ড। এভাবে কথা বলতে বলতেই মনকে ফেলে অনেক দূরে এগিয়ে গেল এরা। মন এতক্ষণ চোখে চোখেই রাখছিল, এক পর্যায়ে এত মানুষের ভিড়ে হারিয়ে ফেলল ওদের। মন দৌড়ে এদিকে ওদিকে গেল, যেখানে শেষবার আদ্রাব ভাইয়া আর মেয়েটিকে দেখা গিয়েছিল ওখানে গিয়ে দেখলো তিন চার দিক থেকে গলি। মন ভেবে পাচ্ছে না সে কোন দিক দিয়ে যাবে, তবুও নিজেকে যথাসাধ্য শক্ত করে এগিয়ে গেল। কিন্তু না, ওইদিকে আদ্রাপের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। মন সব গলি একে একে দেখলো। একসময় খুঁজতে খুঁজতে শপিং এর বাইরে বের হয়ে গেল। মন কি করবে ভেবে পাচ্ছে না। এই অচেনা জায়গায় কি করবে সে? এত বড় শপিং মলে ঘুরেও আদ্রাপকে পেল না। আদ্রাব ভাইয়া কি তার কথা একটুও মনে করলো না? সন্ধ্যা নেমে আসছে এই অচেনা জায়গাটিতে। সে ফুপির বাসার ঠিকানাটাও এখানে জানে না, আর সিম মাত্রই কিনতে হলো আজ। মন বসে পড়লো রাস্তায়। আশেপাশে কয়েকজন ফিরে ফিরে তাকাচ্ছে মনের দিকে, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আবারও। মন মাথা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। এই প্রথম নিজেকে এতটা অসহায় লাগছে। কি করবে সে এখন? মনের কান্না করতে করতে হেসকি উঠে গেল। সে হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে চোখের পানি ছাড়তে রইল। এত এত মানুষের আনাগোনাতে হঠাৎ ওর সামনে দুইটা পা স্থির হলো। মন মুখ তুলে তাকিয়ে আদ্রাব ভাইয়া দাঁড়িয়ে আছে। মন কিছু বুঝে ওঠার আগেই আদ্রাব ওর হাতটা টেনে তুললো। আদ্রাব মনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা ধরলো আর আদ্রাব এটার ব্যাপারে কোনো বাক্য বিনিময় করেনি। শপিং এর বাকি কাজগুলো আদ্রাব মনের হাত মুঠোয় নিয়েই করেছিল। গাড়িতে ওঠার পরেই হাত ছেড়েছিল। মন তো কেঁদে কেটে অবস্থা খারাপ, তাই গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো ফুপির ডাকে। আশেপাশে তাকিয়ে বুঝলো সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, আর পাশের ড্রাইভিং সিটে আদ্রাব ভাইয়া নেই। গাড়ি ফুপির বাসার সামনে পার্কিং এরিয়াতে। মন বুঝতে পারলো না আদ্রাব ভাইয়া তাকে পৌঁছানোর পর ঘুম থেকে জাগালো না নিজেই চলে গেল। তুই ঘুমাচ্ছিলি? আদ্রাব আর ডাকেনি, মাত্রই এসে আমাকে বলেছে তুই গাড়িতে ঘুমাচ্ছিস, আমি যেন ডেকে তুলি। আয় রুমে গিয়ে ঘুমা। ফুপি হাসি মুখেই কথাটা বলল। মন বাসায় ঢুকেই ফুপিকে বলে রুমে যাওয়ার সময় আদ্রাব ভাইয়ার রুমে চোখ পড়লো। দরজাটা পুরোপুরি বন্ধ না, ভেতরে ওয়াশরুম থেকে শব্দ আসছে, হয়তো ফ্রেশ হচ্ছে। মন আর কিছু না ভেবে নিজেও রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো অহনা বসে আছে। অহনা মনকে দেখেই হাত ইশারায় মিষ্টি করে হাসলো। মন অহনার সাথে বসতেই সে আজকের দিনের সব গল্প জুড়ে দিল। এর ফাঁকে মন নতুন সিম মোবাইলে ঢুকিয়ে বাবা মার সাথেও কথা বলল। রাতের খাবারের সময়
ফুপা বলল কলেজে অ্যাডমিশনের কথা। তিনি সবকিছু ঠিক করে ফেলেছেন, এখন শুধু যাওয়ার পালা। পরদিন থেকে কলেজ শুরু, তাই মনকে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, না হলে ক্লাসে যথারীতি পৌঁছাতে পারবে না। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল মন। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুপি বলল, এই দেখ না, তোর ফুপার কাজ পড়ে যাওয়াতে সে তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে, না হলে ও নিয়ে যেত। আদ্রাপ অফিসে যাচ্ছে, তুই ওর সাথে যা। ওকে অনেক বলে রাজি করিয়েছি, ও তোকে কলেজের গেটে নামিয়ে দিবে। এখন নাস্তা করে নে, তারপর রেডি হয়ে আয়। আদ্রাপ অফিসে যাবে আর তোকে ভার্সিটিতে সময় হয়ে আসছে। আচ্ছা পুপি, অহনা আর শাফিনকে দেখছি না যে, তারা কি কলেজে যাবে না? ওদের দুজনেরই দুপুরের আগে ঘুম থেকে ওঠে না। অহনা একটু তাড়াতাড়ি উঠে কলেজে যায়, আর শাফিন তো ভুলেই যায় না কলেজে। মাঝে মাঝে একদিন যায়, এতটুকুই। সারাদিন বাইরে বাইরে ঘুরবে, বললেও শোনে না। তুই খেয়ে নে তাড়াতাড়ি, এদের কথা বলতে গেলে শেষ হবে না। মন হ্যাঁ বোধক মাথা নেড়ে খাওয়াই মনোযোগ দিল। খেয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে সিঁড়ি দিয়ে নামার সময় আদ্রাপ ভাইয়া নামছে। মন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আদ্রাপের দিকে তাকালো। আদ্রাপকে দেখে মনের কালকের কথা মনে পড়ে একরাশ রাগ এসে জন্ম নিল। মানুষ এতটা কেয়ারলেস কেমনে হতে পারে? অন্তত একজন অতিথি হিসাবে তো খেয়াল রাখা উচিত ছিল। এমন একটা ভালো পরিবারে আদ্রাপের মতো এমন একটা অসভ্য লোক কিভাবে হলো তা মন ভেবে পায় না। আদ্রাপ এক পলক মনের দিকে তাকিয়ে দ্রুত নিচে নেমে পড়ল। আদ্রাপের দ্রুত নেমে যাওয়া দেখে মন ভেঙচি কেটে রুমে ঢুকে গেল। মন রুমে গিয়েই একটা ব্লু কালারের লং কুর্তি, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক ওড়না গলায় পেঁচিয়ে নিল, পরে নিল, আর চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিল। এরপর ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মন ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখতে পেল আদ্রাপ সোফায় বসে ফোন স্ক্রলিং করছে। মন আদ্রাপকে দেখে বিড়বিড় করে গালি দিতে দিতে নিচে নামতেই ফুপি হাসি মুখে এগিয়ে আসলো মনের দিকে। মাশাল্লাহ মন মা, তোকে তো দারুণ লাগছে। শ্যামবতী শ্যামলার মধ্যে ভীষণ মায়াবী তুই। এসব বলার মাঝেই আদ্রাপ ভাইয়া ফুপিকে তার কাজ আছে আর যা করার তাড়াতাড়ি করতে বলে বাসার বাহিরে বেরিয়ে গেল। আচ্ছা ফুপি, আমি যাই তাহলে। সবকিছু ঠিকঠাক নিয়েছিস তো? জি ফুপি। মন ফুপিকে বলে গেটে আসতেই দেখতে পেল আদ্রাপ ভাইয়া ড্রাইভিং সিটের সামনের দিকে দৃষ্টি রেখে আছে। আদ্রাপ ভাইয়াকে দেখে গাড়িতে না ওঠে মন আগে কিছুক্ষণ গালি দিয়ে নিল। আদ্রাফের গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে মনের খেয়াল হলো সে গাড়িতে না উঠেই এই সব ভাবছিল। মন দ্রুত গাড়িতে উঠে পড়ল। ভার্সিটির গেটে মন দাঁড়িয়ে আছে। এতদিনের স্বপ্ন তার পূরণ হলো। ভিন্ন দেশের নামকরা ভার্সিটিতে পড়বে, আর আজ বাস্তবায়ন হলো। মন গেটে দাঁড়িয়ে আছে, তার অস্বস্তি হচ্ছে ভীষণ। স্বপ্ন পূরণ হওয়ার খুশি লাগলেও এখন একরাশ অস্বস্তি এসে ঘিরে ধরলো। এত ভিন দেশি মানুষের মাঝে সে কি মানিয়ে নিতে পারবে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অস্বস্তি নিয়ে ভার্সিটির ভেতরে ঢুকেই গেল মন। মনদের ক্লাস কোনটা বুঝতে না পেরে একটা মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতে মেয়েটি খুব সুন্দর করে হাসি মুখে ক্লাস দেখিয়ে দিল। মন সেই অনুযায়ী ক্লাসে যেতেই আরো অস্বস্তি এসে ঘিরে ধরলো। ক্লাসে সব ভিন দেশি, সবাই এক একজনের সাথে গল্প জুড়েছে। মন একপাশে গিয়ে বসে পড়ল চুপচাপ। হাই। কারোর মিষ্টি কণ্ঠে মনকে সম্বোধন করে ডাক শুনেই মন তার পাশে ফিরে তাকালো। একটি ফর্সা সোনালী চুলের মেয়ে তার দিকে জবাবের আশায় হাসি মুখে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে সে এখানকার। হ্যালো। মনও হাসি মুখে পাল্টা জবাব দিল। বসতে পারি? আমি এরিন, ইংরেজিতে বলে মনের দিকে হাত বাড়িয়ে দিল মেয়েটি। ইয়া শিওর, আমি মন। তুমি মনে হয় ভিনদেশী, চুপচাপ একা বসে আছো যে? ইয়া, আমি বাংলাদেশ থেকে আসছি, আর এখানে কারোর সাথে পরিচয় হয়নি, তাই চুপচাপ। ও বেঙ্গলি, ওয়াও। আর এই তো, এখন আমরা পরিচিত। ফ্রেন্ড হতে পারি? এরিন হাসি মুখে মনের দিকে আবার হাত বাড়িয়ে দিল। Yeah, why not? I accepted your friend request, Erin. Nice to meet you, Moon. চলো ক্যান্টিনে, ওখানে আমাদের ফ্রেন্ডশিপ গোলস আছে। পরিচয় করিয়ে দিই। মুন হাসিমুখে মাথা নেড়ে এরিনের সাথে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে এরিন ওদের ফ্রেন্ডস গোলসের সাথে মুনকে পরিচয় করিয়ে দিল, আর ওরাও মুনকে সাদরে গ্রহণ করে নিল।
গায় শ শি ইজ মুন। শি কাম শ ফর্ম বাংলাদেশ। লেট শ ইন্ট্রোডিউসড। এরিন ওদের মাঝখানে গিয়ে বলে উঠল, হাই মুন। সবাই সমস্বরে বলে উঠল। একে একে সবার সাথেই মুন পরিচিত হল। সবাই ভীষণ মিশুক। সবার সাথেই হেসে মেতে সেই দিনটা কেটে গেল। ভার্সিটি যাওয়ার আগে মুনের যতটা অস্বস্তি লেগেছিল ভার্সিটি যাওয়ার পরে এরিনদের সাথে মিশার পর সেই তুলনায় কোনো অস্বস্তি লাগেনি, বরং ভালোই লেগেছিল। কি সুন্দর করে সবাই মুনকে আপন করে নিল। এভাবেই হেসেমেতে কেটে গেল কয়েকটা দিন। এর ভেতর আদ্রাফের বাইরে কাজ থাকার কারণে কয়েকদিনের জন্য অন্য জায়গায় যেতে হয়েছিল। এই কয়েকদিন মুনের ভালোই কাটিয়েছে, কারণ আদ্রাফ ভাইয়ার গুমোট চেহারাটা মুনের দেখতে হলো না। সেই দিন রাতে খাওয়ার পর সবাই যার যার রুমে ঘুমাতে গেল। ঘুমের মধ্যেই মুনের মনে হলো কেউ একজনের গরম নিঃশ্বাস মুখের উপর পড়ছে। কেউ একজন যেন তার চোখের তৃষ্ণা মিটাচ্ছে। মুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লাইট জ্বালাতেই স্তব্ধ হয়ে গেল। মুন বিছানা থেকে উঠে দাঁড়াতেই নিচে কোনো কিছুর অস্তিত্ব অনুভব হতেই সে পায়ের দিকে তাকাতেই খুব সুন্দর একটা পায়েলের দিকে নজর পড়ল। মুন পা থেকে পায়েলটা খুলে নিয়ে চোখের সামনে ধরল। ছোট ছোট পাথরের পায়েল, আর পাথরগুলো জ্বলজ্বল করছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর, কিন্তু মুনের এমন পায়েল আছে বলে মনে হচ্ছে না, আর সে নিজেই তো পায় এমন পায়েল দেয়নি, তাহলে কোত্থেকে আসলো পায়েলটা? কে আসলো তার রুমে? মুন ভাবনায় পড়ে গেল। মুন রুমের আনাচে কানাচে দেখল, কিন্তু কোনো কিছুর ছায়াও পেল না, আর রুমের দরজাও ভেতর থেকে আটকানো। তাহলে কে আসলো? মুনের এখন ভীষণ ভয়ে ভয়ে লাগছে। সে ভীতু চোখে সারা রুমে চোখ বুলিয়ে নিল। হঠাৎ ব্যালকনির দরজায় চোখ পড়ল। মুনের যতটুকু মনে আছে সে তো ব্যালকনির দরজা আটকে শুয়েছিল। মুন ব্যালকনিতে গিয়ে কিছুই পেল না। মুন নিরাশ হয়ে রুমে এসে পায়েলটা খুলে ড্রেসিং টেবিলে রেখে দিল, তবুও এইটা থেকে চোখ যেন সরতেই চাইছে না। পাথরগুলো জ্বলজ্বল করা অবস্থায় অনেক সুন্দর লাগছে। মুন আর কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় কলেজে গেল মুন। সারাদিন এরিনদের সাথে ভালোই কাটল। কলেজ শেষে বাসায় ঢুকতেই দেখল অহনা সোফার উপর পা দুইটা তুলে হাঁটু মুড়ে বসে চিপস খেয়ে খেয়ে টিভি দেখছে। মুন ওখানে যেতেই অহনা মিষ্টি করে হাসল। হাই আপু, কেমন কাটল কলেজের এতটা দিন? ইউ নো হোয়াট ওয়েটিং ফর ইউ। হ্যাঁ ভালোই। কলেজ যাওনি? না, আজকে ভালো লাগছিল না তাই। তুমি আসো, গল্প করি। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আড্ডা দিব। মুন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখতে পেল শাফিন ব্রাশ করতে করতে গুনগুন করে গান গেয়ে নামছে। মুনকে দেখেই হাত নেড়ে শুভ সকাল জানাল। মুন মুচকি হেসে সম্মতি জানাল। শুভ দুপুর। কলেজ থেকে আসছো বুঝি? শাফিন হাসি মুখে বলল, হ্যাঁ, আমি যাই ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। মুন রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবারও নিচে আসলো অহনার সাথে গল্প করার জন্য। অহনা তো মুনকে পেয়ে এতদিনের সব গল্প একসাথে জুড়ে দিল। মাঝখানে শাফিন কফি নিয়ে সেও আড্ডায় সামিল হল। তার আড্ডার মূল বিষয়বস্তু হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে। মাসে মাসে সে নতুন রিলেশনে জড়ায়। তার কথা অনুসারে বোঝা গেছে সে এগুলো নিয়ে মোটেও সিরিয়াস নয়, জাস্ট টাইম পাস। আবার মাসে মাসে নতুন রিলেশনে জড়ানোর জন্য অহনাকে ট্রিট দিতে হয়, কারণ ও আদ্রাফ ভাইয়াকে বলে দিবে বলে শাফিনকে ভয় দেখায়। এদের কথা অনুসারে বোঝা যাচ্ছে ওই ইতর আদ্রাফ ভাইয়াকে ভীষণ ভয় পায় দুজনেই। উনি নাকি অনেক রাগী। সেই দিন কলেজে একটা প্রজেক্টের কাজ থাকার কারণে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফুফি অবশ্য কয়েকবার বলেছিল কাউকে মুনকে নেওয়ার জন্য পাঠাবে কিনা, কিন্তু মুন বারণ করেছিল। কেন শুধু শুধু সবাই সবার কাজ ফেলে মুনকে নিতে আসবে? মুনের কাজ শেষে ওদের ফ্রেন্ডস গোলস থেকে এরিন মুনকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য এরিককে পাঠিয়েছিল। অবশ্য মুন বারণ করেছিল কারণ এরিক মুনকে পছন্দ করে, এটা মুন বুঝতে পেরেছিল।
কিন্তু এরিন আর এরিক কেউই মুনের কথা শুনেনি। এরিক কোনো বাক্য বিনিময় না করে তার গাড়ি নিয়ে মুনকে বাসায় পৌঁছে দেয়। গাড়ি থেকে নেমেই মুন বাসায় চলে আসতে নিলে পিছন থেকে এরিকের ডাক শুনে মুন থেমে যায়। মুন, কেন আমাকে এত ইগনোর করছো এভাবে? ঠান্ডা স্বরে ইংরেজিতে বলে উঠল এরিক। কেন শুধু শুধু ইগনোর করব? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আর ভুলটা শুধরে নিলেই বন্ধুত্বের বন্ধনটা আবার আগের মতো হবে। মুন এই বলে আর পিছনে না থাকিয়ে বাসায় ঢুকতে নিলেই উপরের ব্যালকনির দিকে চোখ পড়ল। উপরের ব্যালকনিতে তাকাতেই আদ্রাফ ভাইয়ার সাথে চোখাচোখি হল। আদ্রাফ একদৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মুন চোখ নামিয়ে বাসায় ঢুকে গেল। এরিক কিছু সময় মাথা নিচু করে থেকে মুনের চলে যাওয়ার দিকে তাকিয়ে গাড়ি নিয়ে ওই স্থানটা প্রস্থান করল। মুন বাসায় ঢুকে কিচেনে ফুফিকে বলে রুমে যেতেই হাতে টান অনুভব করল। আদ্রাফ তার রুমে মুনকে টান দিয়ে দেয়ালের সাথে দুহাত রেখে মুনকে আবদ্ধ করে নিল। আদ্রাফের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ মুনের হাত জোরে ধরার জন্য ব্যথায় মুনের চোখ দিয়ে অঝোরো ধারায় পানি পড়তে লাগল। মুন হাত ছাড়াতে নিলে আদ্রাফ আর জোরে দেয়ালের সাথে চেপে ধরল মুনকে। ভাইয়া, ব্যথা পাচ্ছি, মুন কোনোমতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। অন্য ছেলের সাথে আর যেন না দেখি। আদ্রাফ রাগীভাবে কথাগুলো বলে মুনকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আর মুন স্তব্ধ। সে তার ফ্রেন্ডের সাথে মিশলে আদ্রাফের কি সেটাই মাথায় আসছে না মুনের। সারাদিন প্রজেক্টের কাজ করাই ক্লান্ত মুন রুমে গিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে আবারও সেই রাতের মতো কারো অস্তিত্ব তার রুমে আবিষ্কার করল মুন। মুন চোখ খুলে লাইট জ্বালাতেই কাউকে পেল না। এরপর আর ঘুম না আসার কারণে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করল মুন। হঠাৎ মোবাইলে কল আসায় মুন মোবাইল হাতে নিয়ে দেখল অচেনা নাম্বার থেকে আসছে। মুন কল না ধরে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। মোবাইলে পরপর কল আসাতে মুন বিরক্ত হয়ে 5 বারের মাথায় কল ধরল। মুন কল ধরে হ্যালো বলার পরেও ওই পাশ থেকে কোনো প্রত্যুত্তর আসল না। মুন বার করে হ্যালো বলার পরেও ওই পাশ থেকে কোনো উত্তর না আসাতে মুনের রাগ চরম পর্যায়ে উঠে গেল। সে কয়েকটা গালি দিয়ে ফোন রেখে দিতে গেলে ওই পাশ থেকে কারো অট্টহাসি শুনে থেমে গেল। চিনতে পেরেছ? আহান, এত দ্রুত চিনে ফেলেছ? বাহ! আর কত দূরই বা বাঁচতে পারবে এই আহানের হাত থেকে তুমি? খুব দ্রুতই তোমার জীবন নরকে পরিণত করার জন্য আমি আসছি। মুন দ্রুত ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার সাথে সাথে একটা টেক্সট আসলো। মুন টেক্সটটা ওপেন করতে হার্টবিট বেড়ে গেল। টেক্সটটা আসছে আহানের নাম্বার থেকেই। ওই মেসেজে মুনের জাপানের সব ডিটেলস দেওয়া। মুন তাড়াতাড়ি করে বাসায় কল দিল। ওই পাশ থেকে বাবা কল ধরেই বলল, মা সাবধানে থেকো। বাবার এই কথা শুনেই মুন যা বোঝার বুঝে গিয়েছে। মুন আরিফাকে কল দিল। আরিফা কল ধরে বলল, আহান আজকেই জামিন পেয়েছে আর কিছুক্ষণ আগে এসে হুমকি ধমকি দিয়ে গিয়েছে বাবা চাচাদের যেমনই হোক খুঁজে বের করবে মুনকে। এর মধ্যে আবারও আহানের মেসেজ আসলো। মুন মেসেজ ওপেন করতেই দেখল, কামিং সুন বেবি। মুন স্তব্ধ হয়ে গেল। সে কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে এই আদ্রাফ ভাইয়া আর অন্যদিকে আহান। এতদূর আসলো সুন্দর একটা ভবিষ্যতের জন্য, তাও কিছুদিনের মধ্যেই আহান জামিন পেয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই মুনের খোঁজ পেয়ে গেল। তার মানে আহানের জাপান আসা কোনো ব্যাপার না। মুন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। জাপান এসেও শান্তি পেল না। প্রতিদিনের মতো মুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নোট নিয়ে বসল। আহানের খবর জানার পর থেকে মুন এই কয়েকদিন বাসা থেকে বের হয়নি, কলেজের সবকিছু এরিনের কাছ থেকে নোট নিয়ে পড়েছিল। মুন জানেও না আহান কই এখন। এই কয়দিন পরিবারের সাথে মুনের যোগাযোগ হয়নি, কারণ আহান যেকোনোভাবে মুনের খবরের জন্য তার পরিবারকে আক্রমণ করতে পারে। সেই অনুসারে মুনের বাবা মুনের মোবাইল আর কয়েকদিন কোনো যোগাযোগ করতে বারণ করেছিল। মুন ভাবনায় পড়ে গেল। আচ্ছা, আহান কি আসেনি জাপানে?
আহান এই দেশে আসলে তো মুনের সব ডিটেলস জানে, তাহলে ওর চরিত্র অনুসারে এখানে এসে যাওয়ার কথা, কিন্তু ওর তো খবর নেই। মুনের হঠাৎ করেই তার পরিবারের কথা মনে পড়ে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কতদিন বাবা মার সাথে কথা বলা হয়নি, কতদিন ওনাদের কণ্ঠটা শোনা হয়নি। শুধুমাত্র মেয়ের ভালোর জন্য নিজেরাও মেয়ের সাথে কথা বলার ইচ্ছেটাকে ধামা চাপা দিয়ে দিলেন। তার জীবনটা আজ কোত্থেকে কোথায় এসে দাঁড়াল। প্রথমে আহানের সাথে মুনের জোর করে বিয়ে দিতে চেয়েছিল সবাই, আবার বিয়ের দিনই ওর মুখোশ বেরিয়ে এলো। বিয়ের বরের কাছ থেকেই বাঁচতে বাবা চাচা আজ এতদূর পাঠালো মুনকে, তার উপর মুনের স্বপ্নটাও বাস্তবায়িত হল। এখন সবকিছুই যখন ঠিক হলো, আবারও আহান হাজির। মুন এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। মুন আর এত কিছুর দিকে মাথা না দিয়ে পড়তে বসল, কারণ এসব ভাবতে গেলেই মুন এখন ইমোশনাল হয়ে পড়বে, আর এভাবেই আর কোনো পড়া হবে না। এসব কিছু ঝামেলার জন্য এই কয়দিন মুন পড়তে পারেনি। এরিন ক্লাসের নোট দিয়ে গিয়েছিল, সব জমে রয়েছে। হঠাৎ ফুফি উৎফুল্ল হয়ে রুমে ঢুকে মুনের কাছে এসে মুনের কানে মোবাইল ধরাই দিল। কে ফুফি? মুন বই থেকে মুখ তুলে ফুফির দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠল, আগে কথা বল, এখন আমি যাই। এই বলে ফুফি হাসিমুখে রুম থেকে বেরিয়ে গেল। মুন মোবাইল কানে নিয়ে হ্যালো বলতেই ওই পাশ থেকে বাবার কণ্ঠ ভেসে উঠল। কেমন আছিস মা? বাবার উৎফুল্ল কণ্ঠ। মুনের এতদিন পর বাবার কণ্ঠ শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের ভেতর। মুনের আবেগে কান্না এসে গেল। মুন কোনোমতে কান্না চেপে ধরে বাবার কথার প্রত্যুত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? তোর টেনশনে এতদিন কিভাবে ভালো থাকতে পারি মা বল? তবে এখন বাবাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা। এখন হঠাৎ এত ভালো বাবা? মুন জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠল। মুনের কথার উত্তর দিতে যাবে তখনই মুনের মা এসে মোবাইল নিয়ে নিল। হয়েছে, মেয়ের সাথে অনেক বলেছ, এবার আমাকে বলতে দাও দেখি। ওই পাশ থেকে মোবাইল নিয়ে বাবা মা দুজনের মধ্যে টানাটানি শুনে মুন হেসে উঠল। হ্যালো মুন মা, কেমন আছিস? খাবার টাবার ঠিকমতো খেয়েছিলি তো এতদিন? আর শরীর কেমন? আর তোর পড়ালেখা? হয়েছে মা, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনোটার উত্তর দিব বলো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। এইবার তোমাদের খবর বলো মা। তুমি, চাচা চাচি আর আরিফারা কেমন আছে মা? মুন মাঝপথে মাকে থামিয়ে বলে উঠল, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রে মা। তোর চাচা চাচি আর আরিফাও ভালো আছে। এই ন্যায় আরিফার সাথে কথা বল। মেয়েটা অনেকক্ষণ ধরে তোর সাথে কথা বলার জন্য বসে আছে। হ্যালো আপু, কেমন আছো? আরিফা হাসি হাসি কণ্ঠে বলে উঠল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর খবর বল, তুই কেমন আছিস আর রিহানের কি খবর? আমিও আলহামদুলিল্লাহ। দাঁড়াও আপু, আমি আগে রুমে যাই, তারপর কথা বলছি। আরিফা এদিকে বড় আম্মু আর বড় আব্বুর দিকে তাকিয়ে মিনমিন করে কথাগুলো বলে মুখের উপর একটা বোকা বোকা হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল। আর এদিকে আরিফার কাণ্ড দেখে শফিক আহমেদ আর মুনের মা দুজনেই মুচকি মুচকি হাসতে লাগল। মোবাইলের সাউন্ড লাউড থাকার কারণে মুনের কথাটা ওরা দুজনেই শুনেছিল, তাই আরিফা কথার প্রসঙ্গ পাল্টিয়ে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিফা নিজের রুমে এসে দরজা লক করে বুকে হাত দিয়ে হাঁফাতে লাগল। আরিফা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, এটা কি করলে আপু? কেমন দিলাম? মুন মজা করার কণ্ঠে বলে উঠল, আর একটু হলে বড় আব্বু আম্মুর কাছে ধরা খেয়ে যেতাম। আমার বুক ধরধর করছে আপু। আরিফা ইনোসেন্ট কণ্ঠে বলল, বাহ বাহ, এত ভয় তো মনে হয় রিহানের সাথে ঘুরতে গিয়েও পাসনি। শোন, তোর কথা আমি বাবাই মাকে ইঙ্গিত দিয়েছি। একদিন সময় করে সব বলবো, কারণ আমার রিহানকে ভালো লেগেছে, তোর জন্য পারফেক্ট। এখন যদি বাবাই মাকে কোনোমতে রাজি করে রাখতে পারি তাহলে পরে চাচা চাচি ঠিকই রাজি হবে।
তখন আর কোনো বাধা থাকবে না। বুঝতে পেরেছিস পাগলি? আপু, তাই তো তোমাকে এত এত ভালোবাসি। আমার কাজে আমার কোনো মাথা ব্যথা নেই, সবকিছুই তুমি সহজ করে দাও। আচ্ছা আপু, তোমার জন্য খুশির খবর আছে। আহান সেদিন এয়ারপোর্টে গিয়ে আবারও ধরা খেয়েছিল। ওর সেদিন জামিন হয়নি, ও জেল থেকে পালিয়ে গিয়েছিল। এখন আবারও জেলে। তোমার ভাগ্য ভালো। কিন্তু এইবার শুনেছিলাম বড় বাবা নাকি তোমাকে এই কয়েকদিনের ভেতর দেশে আনবে আর বিয়েও দিয়ে দিবে একটা ভালো পাত্র দেখে। কারণ আহানের ক্ষমতার সাথে বড় বাবারা কোনোদিন পেরে উঠবে না, সে যেকোনোভাবে আবারও জেল থেকে বের হবে, আর জেল থেকে বের হলে তো আবারও তোমার খোঁজ নিয়ে ফেলবে, তাই বড় বাবা তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। মন কি বলবে বুঝতে পারছে না। এত কিছু হয়ে গেল এই কয়দিনের ভেতর। সে ভাবেনি তার বাবা এত তাড়াতাড়ি আবারও বিয়ের প্রসঙ্গটা টানবে। মন কোনো মতে বলে উঠল, বিয়ের কথা চলছে? উহু, চলছে না। শুধু ভাবছে। এখনো কেউ জানে না, তোমার মতো পাওয়ার পর বড় বাবারা সবকিছু ঠিক করবেন। তবে তোমাকে এর ভেতর বাংলাদেশে আনবে। যেভাবেই হোক তোমার বিয়েটা পড়িয়ে ফেলবে। তবে তোমার মতো না থাকলে হবে না। আরিফার সাথে কথা বলা শেষ করে মন বসে পড়ল। এক ট্রমা থেকে বেরিয়ে আসতেই আবারও এই আহানটা মনের জীবন অতিষ্ঠ অতিষ্ঠ করে দিয়েছে। ড্যাশ ড্যাশ। রাতে ডিনার করার উদ্দেশ্যে মন নিচে নামল। কান্না করার ফলে মাথাটা ভীষণ ব্যথা করছে, চোখগুলো লাল আকার ধারণা করেছে। তবুও ফুফির জন্য খেতে নামল। আর কয়দিনই বা এখানে আছে মুন। এই কয়েক মাসে এই পরিবারটা মুনের অনেক আপন হয়ে গিয়েছিল। প্রচুর মিস করবে এনাদের। প্রতিদিনের ন্যায় সবাই খেতে বসল। আদ্রাফ ভাইয়া, শাফি, নহনা, ফুফি সবার দিকেই মুন একবার চোখে বুলিয়ে নিল। এর মাঝেই ফুফি মুনের ব্যাপারে বলে উঠল, মুন বাংলাদেশ চলে যাবে কয়েকদিনের ভেতর। ফুফি মলিন মুখে বলে উঠল, কি বলো? কেন, কোনো সমস্যা হচ্ছে কি? ফুফা খাওয়া ছেড়ে অবাক দৃষ্টিতে ফুফির দিকে তাকিয়ে বলল। শাফি নহনাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। না, সমস্যা হচ্ছে না। ফুফি শুরু থেকে সবকিছু খুলে বলল। আর সব শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর এদিকে মুনের বিয়ের কথা শুনে আদ্রাফের চোখ মুখ শক্ত আকার ধারণা করেছে। সে একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। আদ্রাফের হঠাৎ উঠে যাওয়াতে উপস্থিত সবার দৃষ্টি ওর দিকে নিবদ্ধ হল। আমি রুমে যাচ্ছি। কিন্তু মাত্রই তো খেতে বসলি। ফুফি বলে উঠল। খাওয়া শেষ। এই বলে সিঁড়ি বেয়ে চলে যাওয়ার আগে মুহূর্তে মুনের দিকে এক ফলক তাকিয়ে চলে গেল। মুনও খাওয়া শেষ করে রুমে চলে আসল। টেবিলে আছে আর অহনা, শাফিন আর মুনের ফুফি ফুফা। মুনের ফুফি সুমাইয়া আহমেদ খেতে খেতে তার হাসবেন্ড আদ্রাফের বাবার উদ্দেশ্যে বলে উঠল, আমি আদ্রাফের বিষয়ে ভাবছি। তুমি কি একমত হবে আমার প্রস্তাবে? আগে বলো, শুনি। ফুফা উত্তরে বলল। অহনা, শাফিনরাও তাদের মা কি বলবে সেটা শোনার জন্য উৎসুক হয়ে তাকিয়ে রইল। সুমাইয়া আহমেদের প্রস্তাবটা শুনে তার হাসবেন্ড খুশি হয়ে সম্মতি জানাল। কিন্তু আদ্রাফ কি রাজি হবে? মুনের ফুফা ভাবুক স্বরে বলল, আদ্রাফের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আমি জানি আমার এই ছেলেটা আমার মতকে সস্নেহে গ্রহণ করবে। আর আমার বিশ্বাস ভাইজানও দ্বিমত করবে না। অহনা, শাফিনরাও সুমাইয়া আহমেদের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠল। প্রস্তাবটা শুনে সবার খুশি মনে সম্মতি দেখে সুমাইয়া আহমেদের মুখেও হাসি ফুটে উঠল। সেদিন রাতেই মুনের প্রচুর জ্বর এল। বোধহয় কান্নার ফলে মাথা ব্যথা উঠার কারণে জ্বর আসল। সকালে ফুফি মুনকে শেষ কয়েকদিন ভার্সিটি যাওয়ার জন্য ডাকতে এলো। মুন, উঠো, ভার্সিটি যাওয়ার সময় হয়েছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। ফুফি রুমের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, আজ শরীরটা ভালো লাগছে না, তাই ভার্সিটি যেতে ইচ্ছে করছে না ফুফি।
কি বলিস, অনেক জ্বর, শরীর তো পুড়ে যাচ্ছে। রাতে ডাক দিতি ফুফিকে। সুমাইয়া আহমেদ গায়ে হাত দিয়ে দেখতেই ভীষণ জ্বর দেখে বলল, ও ফুফি, তুমি এত উৎকণ্ঠা হয় না তো, সামান্য জ্বর। চুপ একদম, এত জ্বর নিয়ে বলছিস সামান্য? শুয়ে থাক, আমি নাস্তা আর মেডিসিন পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে নামার প্রয়োজন নেই। এই বলে ফুফি রুম ছেড়ে বেরিয়ে গেল। কিছু সময় পর মুনের ফুফি নাস্তা আর মেডিসিন পাঠিয়ে দিল। মুন কোনোমতে কিছু খেয়ে মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। এই সময় মাকে বড্ড মনে পড়ছে। মুন অসুস্থ হলে মুনের মা একটুও নড়ে না মেয়ের পাশ থেকে। মুন অসুস্থ হলে খাবার খেতে চায় না, তাই যতদিন জ্বর থাকত উনি নিজের হাতে জোর করে খাইয়ে দিতেন। আর তাতে মুন বিরক্তবোধ করত, তবুও উনি ছাড়তেন না। বাবা ঘন ঘন ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। বাবা কিছুক্ষণ পর পর এসে জ্বর চেক করতেন। পারে না যে 2 মিনিটের ভেতর জ্বরকে তাড়িয়ে দিতে। মেয়ের জ্বর হলে বাবা মা দুজনের দিকেই তাকানো যেত না। সবসময় মনমরা হয়ে মুনের দিকে তাকিয়ে থাকবে। কখন মেয়েটা সুস্থ হবে সেই আশায় থাকত দুজনেই। আজ ভীষণ করে মনে পড়ছে বাবা মাকে। আজ অসুস্থ হলেও জোর করে খাইয়ে দেওয়ার কেউ নেই। এই প্রথমবারের মতো মুন অসুস্থতার সময় নিজের হাতে খেয়েছে, তাও না পারতে মেডিসিন খাওয়ার জন্য। বাবার মতো কেউ বারবার এসে জ্বর চেক করছে না। আজ কেউ ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন না। আসলেই বাবা মা কি জিনিস সেটা দূরে গেলেই উপলব্ধি করা যায়। এখানেও ফুফি আর এই পরিবার থেকে মুন যথেষ্ট আদর পাচ্ছে, কিন্তু তবুও বাবা মা আদরটা ভিন্ন। বাবা মার স্থানটা কেউ নিতে পারে না। কাছে থাকতে গুরুত্ব দেয় না, কিন্তু দূরে গেলেই বাবা মা আল্লাহ রে তরফ থেকে কত বড় নিয়ামত বোঝা যায়। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা সন্তানের বাবা মা, যারা নিজের চেয়েও বেশি সন্তানের মঙ্গল কামনা করে। এর মধ্যেই মা বাবা সাথে ফোনে কথা বলল মুন। মা তো অসুখ শুনেই কান্না জুড়ে দিল, বাবার কণ্ঠেও অস্থিরতা। মেয়ের সাথে কথা শেষ করে মুনের মা বাবা মুনের ফুফি সুমাইয়া আহমেদের সাথে কথা বলবে বলায় মুন মোবাইলটা অহনাকে দিয়ে নিচে ফুফির কাছে পাঠাল। কিছু সময় বাদেই দেখল ফুফি হাসিমুখে খাবারের প্ল্যাট নিয়ে হাজির। প্ল্যাটটা পাশে রেখে মুনের পাশে বসে সুমাইয়া আহমেদ নিজের হাতে মুনকে খাইয়ে দিল। এরপর মেডিসিন দিয়ে মুনকে ঘুমাতে বলে রুম ছেড়ে বেরিয়ে গেল। মুন যা বোঝার বুঝে গিয়েছে। ফুফি নিজ হাতে খাইয়ে দেয়া এই সব মায়ের কারসাজি। হয়তো বা মুন অসুস্থতার সময় খেতে চায় না, এটাই বলেছে মা। মুন মুচকি হাসল। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিন মুন রুম ছেড়ে বের হয়নি একবারও। মুনের খাবার ঠিক টাইমে ফুফি অথবা অহনা নিয়ে আসত। বিকেলের দিকে মুন ঘুম থেকে উঠেই ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। আসতে পারি? কারো গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে মুন পিছনে ফিরেই চমকে উঠল। তার রুমের দরজায় আদ্রাফ ভাইয়া দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি? মুন নিজের হাতে জোরে চিমটি কাটল। ব্যথা পাওয়ার কারণে চোখ মুখ কুঁচকে দেখল না এটা তার ভ্রম নয়। এই খাটাসটা স্বয়ং তারই রুমে। প্রথম দিনের ওই ঘটনার পর থেকে এই খাটাসকে দেখলেই মুনের ঠান্ডা মেজাজ সাথে সাথে গরম হয়ে যায়। এখনও তাই। মুনের এত সুন্দর ফুরফুরে মেজাজটা বেড়ে গেল। এসেই তো গেছেন। মুন রাগী কণ্ঠে বলে উঠল। মুনের কথা শুনে আদ্রাফ হকচকিয়ে গেল। সে হালকা কেশে বলল, শুনেছি তুমি নাকি অসুস্থ। আদ্রাফের কথা শুনে মুন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। একটা মানুষ 2 দিন অসুস্থ থেকে এখন সুস্থ হয়ে উঠছে, আর উনি এতদিনে জানতে পারছে মুন অসুস্থ ছিল। এখানে আসার জন্য হয়তো কোনো কুমতলব আছে ব্যাটার। কিছু করতে আসলেই মাথা ফাটিয়ে দিব। মুন বিদ্রূপ করে তাচ্ছিল্য হেসে বলল, ওহো তাই? কোথায় শুনছেন? কোন চ্যানেল থেকে জানলেন আমি অসুস্থ ছিলাম এটা? মুনের কথা শুনে আদ্রাফের মুখের ভাবভঙ্গিমা পরিবর্তন হয়ে গেল। সে রক্তিম চোখে মুনের দিকে এগিয়ে এলো। এই মেয়ে, তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে।
তুমি জানো কার সাথে এভাবে কথা বলছো? আর এর পরিণতি কি হতে পারে ভাবতে পারবে? আদ্রাফের রাগী চেহারা দেখে মুন ভয় পেয়ে গেল, কিন্তু ভয়টা দেখালে চলবে না। আমি ভালো করেই জানি কার সাথে কথা বলছি। এই মুহূর্তে একজন ইরেসপন্সিবল মানুষের সাথে কথা বলছি। আদ্রাফ আরও রেগে গেল মুনের কথা শুনে। আরেকবার যদি আজেবাজে বকো তাহলে এক্ষুনি ছাদে নিয়ে গিয়ে আছাড় মেরে নিচে ফেলে দিব। এমনিতেও পিচ্ছি। একবার আছাড় মারলেই শেষ। আদ্রাফ বাঁকা হেসে বিদ্রূপ করে বলে উঠল। মুনের রাগ চরম পর্যায়ে উঠে গেল আদ্রাফের কথা শুনে। রাগের মাঝেও মুনকে হেনস্থা ঠিকই করছে। মুনের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো, এই তো সুযোগ খাটাসটাকে জব্দ করার। মুনও আদ্রাফের দিকে তেড়ে আসল। তুই তো এক বালের কাজ, এটাই জানিস। শুধু হুমকি দিয়ে মানুষকে ভয় লাগাতে জানিস। তুই রামছাগল, মাথামোটা হনুমান। তুই জন্মের সময় তোর মুখে মধুর বদলে ভুম্বা মরিচ দিয়েছিল ভুলে ফুফি। ভুম্বা মরিচ চিনিস? নাকি ওইটাও চিনিস না? বাংলার আঘা গোড়া কিছুই তো জানিস না। ভুম্বা মরিচ মুখে দেওয়ার সাথে সাথে যেমন জাল বেরোয় ঠিক তুইও তেমন। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তো কোনোদিন পারবিও না মনে হয়। তুই একটা খাটাস। মুন এতটুকু বলে একটু থামল। আদ্রাফ মুনের কথা শুনে অবাক দৃষ্টিতে মুনের দিকে তাকিয়ে রইল। তার মুখের ভঙ্গিমা দেখে মুনের হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে চলবে না। ইট হাই টাইম ফর গালাগালি। আদ্রাফের মুখে রাগের পরিবর্তে এখন অবাক হওয়ার ভঙ্গিমা। মুন তো ভারী মজা পাচ্ছে। এখানে আসার পর থেকে ইংরেজি বলতে বলতে মাথা শেষ। সবগুলো ইংরেজের দল। আজকে বাংলায় গালি দিতে পেরে শান্তি শান্তি লাগছে। তার উপর পছন্দের মানুষটাকে দিতে পেরে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মুন আবারও বলে উঠল, এই মেয়ে কি সব আজেবাজে বকছ? তুমি কি জ্বরের কারণে পাগল টাগল হয়ে গেছো নাকি? কি বললি আমি পাগল? তুই এক নাম্বারের পাগল, তাই আমাকেও পাগল বলছিস? অভিশাপ দিলাম তুই এমন একটা উন্মাদ বউ পাবি যে সব সময় তোরে কামড়াবে, তোর চুল ছিঁড়ে ফেলবে। তোরে যেন শান্তিতে থাকতে না দেয়। একটু গিয়ে মধু খেয়ে আয়, তারপর তোর মুখ দিয়ে ভালো কথা বের হবে। এক নাম্বারের খাটাস তুই। মুনের ভঙ্গিমা দেখে আদ্রাফ একটু হলেও আন্দাজ করতে পেরেছে ওকে মুন বাজে কিছু বলছে। আদ্রাফ চোখ রাঙিয়ে বলে উঠল, যা কিছু বলছো সবকিছুই আবার ইংলিশে ট্রান্সলেট করো। কুইক। আমি বুঝতে পারছি তুমি আমাকে বাজে কিছু বলছো। এহহ, আমার খায় দায় কাজ নেই যে এগুলো ট্রান্সলেট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতাম। শিখিস নাই কেন বাংলা? এবার বুঝো ঠেলা। এগুলো ট্রান্সলেট করলে তুই আমারে শুধু ছাদ থেকে না পৃথিবী থেকে পৃথিবীর বাইরে ছুঁড়ে মারবি। এখানে এসে ইংরেজিতে কথা বলতে বলতে হাঁফিয়ে গেছি, তাই আজ আমি বাংলায় মন খুলে কথা বলবো, আর তাও একমাত্র তোর সাথে। দেখি কতক্ষণ সহ্য করতে পারিস তুই। স্টপ ইট। মুনের বকবকানি শুনে আদ্রাফ চিৎকার করে ধমক দিল। এই জানিস তোকে এখন কেমন লাগছে? ষাঁড় চিনিস? ষাঁড়ের সাথে তোর একটা অদ্ভুত মিল আছে। ষাঁড় যেমন লাল কাপড় দেখলে পাগলের মতো করে, তুইও ঠিক তেমন আমাকে দেখলে করিস। আমার মনে হয় কি জানিস, তুই আগের জন্মে ষাঁড় ছিলিস। আদ্রাফের রাগী রাগী চেহারা দেখে মুন ভয় না পেয়ে আরো বেশি করে বলতে লাগল, জাস্ট স্যাট আপ, তোমাকে আমি দেখে নিব। এই বলে আদ্রাফ রেগে হনহন পায়ে মুনের রুম থেকে বেরিয়ে গেল। মুন তো বেজায় খুশি। এতদিনে খাটাসটাকে জব্দ করতে পেরেছে ভেবে মনে মনে পৈচাসিক হাসি দিল মুন। 3 দিন গড়িয়ে গেল এরই মধ্যে। সেই দিনের পরদিনই কেন জানি মুনের ফুফি মুন, অহনা আর শাফিনকে ট্যুর দিতে জোর করে পাঠিয়ে দিল বাসা থেকে। আদ্রাফকেও যেতে বলেছিল, কিন্তু তার অফিসে কাজ থাকার কারণে না করে দিয়েছে। ওদের ট্যুর ছিল উইস্টেরিয়াতে। জাপানের অসাধারণ এক অপূর্ব জায়গা। বসন্তের দিকে বেশি সুন্দর।
গাছ কিংবা দেয়ালের গা বেয়ে ঝুলতে থাকা এই উইস্টেরিয়া ফুলগুলো অসাধারণ লাগে। এক প্রশান্তির জায়গা এই টানেলটা। আজকে ওদের ফেরার দিন, কিন্তু মুনের যেন যেতেই ইচ্ছে হচ্ছে না এই জায়গাটা ছেড়ে। মুন অহনা আর সাফিনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, আরেকদিন থাকো না? ওহো আপু, আজকে তো যেতেই হবে। অন্তত আমরা না গেলেও তোমাকে যে লাগবেই। অহনা হাসিমাখা কণ্ঠে বলে উঠল। মানে? মুন অহনার কথা শুনে ব্রু কুঁচকে জিজ্ঞেস করল। গেলেই দেখবে। এখন আপাতত সারপ্রাইজ হিসেবে রাখো এটা। এইবার আসো, সাফিন মুনের উদ্দেশ্যে বলল। মুন মনমরা হয়ে গাড়িতে উঠতেই সাফিন গাড়ি স্টার্ট দিল। গাড়ি থেকে নেমেই মুন অবাক হয়ে গেল। বাড়িটা এত সুন্দর করে কি উদ্দেশ্যে সাজালো এটাই মাথায় আসছে না মুনের। মুন পাশ ফিরে অহনা আর সাফিনের দিকে তাকালো। ওদের চেহারায় অবাক হওয়ার বিন্দুমাত্র রেশ নেই, যেন ওরা আগে থেকেই জানত বাড়িটা এভাবে সাজাবে। অহনা বাসাটা এভাবে সাজালো কেন? যাওয়ার আগেও তো এমন দেখলাম না। ফুফি তো কিছু বলেনি, তোমরা জানো কিছু? জানি তো। আজ আদ্রাফ ভাইয়ার ইনগেজ। এবার আসো। এই বলেই অহনা দ্রুত পায়ে বাসার ভেতর ঢুকে গেল। আজ আদ্রাফ ভাইয়ার ইনগেজ, মুনের মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। মানুষটার ইনগেজ আজ, ভাবতেই বুকের কোথায় যেন চিনচিনে ব্যথা হচ্ছে মুনের। কিন্তু মুনের কেন এমন মনে হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। কি জানি, হয়তো এই ঝগড়ার মধ্যেই কোথায় যেন কিছু ভালোবাসা নিহিত ছিল। মুন কাপা কাপা পায়ে বাসার ভেতরে ঢুকল। আশেপাশে আস্তে আস্তে অনেক মেহমান দিয়ে ভরে যাচ্ছে। এই সব কিছুই মুনের ভালো লাগছে না। সে দ্রুত বেগে সিঁড়ি দিয়ে উঠে গেল। নিজের রুমে যাওয়ার সময় মানুষটার রুমে একটু করে উকি দিল। মুনের কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। সে দ্রুত রুমে গিয়ে দরজা আটকে দিবে এমন সময় ফুফি এক হাতে দরজা ধরে ফেলল। ফুফিকে দেখে মুন স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ফুফি তুমি? হ্যাঁ আমি। এভাবে দরজা আটকে দিচ্ছিলি কেন? ন্যায় এগুলো পড়ে নেয় দ্রুত, আমি অহনাকে তোর সাহায্যের জন্য পাঠাচ্ছি। ফুফি হাসিমুখে অপর হাতের শাড়ি আর জুয়েলারি ভর্তি ডালাটা মুনের দিকে এগিয়ে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। মুন তার হাতে ফুফির ধরিয়ে দেওয়া শাড়ির দিকে তাকাল। তার ইচ্ছে করছে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতে, কিন্তু ফুফির নির্দেশ অনুযায়ী পড়তেই হবে। মুন শাড়ি আর জিনিসগুলো বিছানার দিকে ছুঁড়ে মারল। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। হঠাৎ করেই মুডটা এত চেঞ্জ কেন হয়ে গেল তা মুন নিজেই ভেবে উঠতে পারছে না। মুন এভাবেই মেঝেতে বসে রইল। খেয়াল আসলো অহনার ডাকে। অহনা একটা গোলাপি রঙের গ্রাউন পরেছে। দেখতে একদম ভার্বিডলের মতো লাগছে। আপু তুমি এখনো রেডি হওনি? আমার ভালো লাগছে না অহু। মাথা ব্যথা করছে, আমি বরং শুয়ে থাকি। এখন চলে যাবে মাথা ব্যথা? আসো তোমাকে রেডি করিয়ে দিই আপু। অহনা মুখকি হেসে ফুফির মুনকে দেওয়া গ্রাউন্ডটা হাতে তুলে নিল। মুন এক নজর গ্রাউন্ডটার দিকে তাকাল। পুরোটাই অহনারটার মতো, শুধু রঙের পার্থক্য। অহনারটা গোলাপি আর মুনেরটা কালো। মুনের ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হল। আপু তোমাকে কি মিষ্টি লাগছে। অহনা অবাক হওয়ার ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে উঠল। তোমাকে আরো বেশি লাগছে, একদম বার্বিডলের মতো। অহনার জোড়াজড়িতে মুন নিচে নামল। আস্তে আস্তে নিচের সম্পূর্ণ ড্রয়িং রুমটা মেহমানে পূর্ণ হয়ে গেল। নিচে নামতেই ফুফি হাসিমুখে এগিয়ে এসে দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, মাশ আল্লাহ, আমার দুই মেয়েকেই অনেক সুন্দর লাগছে। মুন মুচকি হাসল। সে আশেপাশে চোখ ঘুরাচ্ছে মানুষটাকে একটু দেখার আশায়। এমন সময় মুনের সামনে আদ্রাফ এসে দাঁড়াল। আর এরপরই ফুফি এসে হাসিমুখে আদ্রাফের দিকে একটি রিং এগিয়ে দিল। আস্তে আস্তে মেহমানরা মুন আদ্রাফকে ঘিরে দাঁড়াল। মুন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনে করল এটা তার ভ্রম। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারল এটা তার ভ্রম নয়।
ফুফি, অহনা সবারই মুখে হাসি দেখে সে আন্দাজ করে নিল এইটা আগে থেকেই প্ল্যান। এজন্যই বুঝি 3 দিন আগে এত তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছিল। আদ্রাফ মৃদু হেসে মুনের হাত ইশারা করতেই মুন কাপা কাপা ভাবে হাত বাড়িয়ে দিল। মুন এখনো ঘোরের মাঝেই আছে। সে ভাবেনি সবাই তারে এমন একটা সারপ্রাইজ দিবে। হঠাৎ পর্দায় বাবা মাকে দেখে মুনের চোখ আটকে গেল। তার বাবা মা, চাচা চাচি আর আরিফারা সবাই হাসি মুখে তাকিয়ে আছে। তার মানে বাবা মা রাও জানত সব। ভাবতেই অভিমান হচ্ছে তাকে কেউই বলেনি এই ব্যাপারে। আস্তে আস্তে শেষ হয়েই গেল মুন আদ্রাফের ইনগেজ। মেহমানরা সবাই বিদায় নিচ্ছে। এতটুকুর মাঝেও আদ্রাফের প্রতি মুনের অভিমান হল। একটু ভালোমতো কথাও বলল না, মানুষটা শুধুই মুচকি হেসেছিল। মানুষটাকে এখানে আসার পর এই প্রথম হাসতে দেখল মুন, কি মায়াবী হাসি। অথচ মুখে সবসময় গম্ভীরত্ব ভাব নিয়ে থাকত। সময় বহমান, কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেল মুনের বিয়ের 2টা মাস। মুন আদ্রাফের মধ্যে এখন আর আগের মতো ঝগড়া হয় না, যা হয় রাগ অভিমান। সন্ধ্যায় বাবা মার সাথে কথা বলার উদ্দেশ্যে মুন কল দিল। পাশেই আদ্রাফ বসে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মুনের সাথে বাবা মার কথার পর্ব শেষ হওয়ার পর উনারা আদ্রাফকে খোঁজার কারণে মুন তার মোবাইলটা আদ্রাফের দিকে বাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম। আদ্রাফের শুদ্ধ বাংলা ভাষায় সালাম শুনে মুন শক খেল। আবার ভাবছে শুধু সালামটাই পারে, হয়তো আর কিছু কিভাবে পারবে। সালাম পারলেই কি বাংলা ভাষা পারা যায় নাকি? মুন বিদ্রূপ করে হাসল এই ভেবে, এই খাটাস জিন্দেগি গেলেও এই ভাষা পারবে না, আমি শিখতে দিব না। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর পরিবারের সবাই কেমন আছেন? আদ্রাফের আবারও শান্তস্বরে কোনো বাধা ছাড়া বাংলা বলা দেখে মুন বসা থেকে দাঁড়িয়ে গেল। সে দ্রুত পিছন ফিরে দৌড় দিতে নিলে আদ্রাফ মোবাইল কানে নিয়ে ওই অবস্থায় মুনের পথ আগলে ধরল। মুন আদ্রাফের পাশে একটু ফাঁক পেতেই ওইদিকে চলে যেতে চাইলে আদ্রাফ মুনের হাত ধরে ফেলে। মুনের তো অবস্থা খারাপ। সে হাত মুচড়া মুছড়ি করতে লাগল, কিন্তু আদ্রাফও ছাড়া পাত্র নয়। আদ্রাফ কল কেটে দিয়ে না জানার ভান করে বলল, কি কি যেন বলছিলে সেদিন? কই কি কি বলছিলাম ভাইয়া? মনে পড়েছে, আমি খাটাস, রামছাগল, ভুম্বা মরিচ, তারপর আরও কি কি জানি। আদ্রাফ মুমের দিকে এগুতে এগুতে বলল, এই কানে ধরলাম আর জীবনেও গালি দিব না ভাইয়া। আজকের পর থেকে আমার মাথা থেকে গালি শব্দটাই ডিলিট দিয়ে দিলাম। মাফ করে দিন ভাইয়া। উহু, যেগুলো দিছ ওইগুলোর শাস্তি তো পেতেই হবে। কানে ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকো আপাতত। আদ্রাফ ল্যাপটপ নিয়ে আবারও বসতে বসতে বলল। মুন আদ্রাফের কথা অনুযায়ী কানে ধরে দাঁড়িয়ে রইল। কিছু সময় বাদে আবারও আদ্রাফ উঠে এলো। উহু, হচ্ছে না, পা মাটিতে কেন ফেলছ? ছেড়ে দাও না ভাই। মুন কাদো কাদো কণ্ঠে বলে উঠল। ছেড়ে দিব একটা শর্তে। আদ্রাফ বাঁকা হেসে মুনের দিকে এগিয়ে আসতেই মুন আদ্রাফের হাতে জোরে কামড় দিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। পাগলি। আদ্রাফ মুনের যাওয়ার দিকে মুচকি হেসে আবারও ল্যাপটপের দিকে নজর দিল। সমাপ্ত।